যদি কোনো কারণে ও রিস্টার্ট করতে বলে, আপনি রিস্টার্ট করবেন না, শিডিউল রিস্টার্ট অন্য টাইমে দিবেন, ঠিক আছে? কারণ রিস্টার্ট হয়ে গেলে কিন্তু সিম বন্ধ হয়ে যাবে। রিয়েল লাইভ আমরা একটু ওয়েট করি যে আমাদের যে অডিয়েন্স আছে অডিয়েন্সরা একটু আসুক, তারপরে আমরা আমাদের পর্বটা শুরু করব। আমরা একটু 1-2 মিনিট ওয়েট করি। হয়তো এর মধ্যে হচ্ছে যখন অডিয়েন্সটা আস্তে আস্তে আসতে আরম্ভ করে, এর মধ্যে আমি একটু আমার গেস্টদের সাথে একটু সাউন্ড চেক করে নিই। মৌসিনা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, নিশাত, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, থ্যাংক ইউ জানানোর জন্য। সো আমরা একটু পরেই শুরু করতে যাচ্ছি। আমরা প্রথমে হচ্ছে গিয়ে সবার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব, এবং আমরা আসলে আমাদের আজকের যে লাইভের কনটেক্সটটা আগে একটু এক্সপ্লেইন করে নিব। কনটেক্সটটা বলতে হচ্ছে আমরা কেন লাইভে আসছি এবং কেন এর মধ্যে আমরা একটু আমাদের পেজগুলোতেও একটু শেয়ার করে নিই। কারণ হচ্ছে গিয়ে এই বিষয়টা নিয়ে অনেকেরই অনেক, আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা নিয়ে অনেকেরই অনেক কিউরিসিটি আছে। কারণ সবারই একটা সুপ্ত স্বপ্ন থাকে যে একসময় সে বিজনেসের মালিক হবে। সো স্টার্ট আপ হচ্ছে সেরকমই একটা জিনিস, যে স্টার্ট আপ হচ্ছে বিজনেস শুরু করার জন্য একটা, আমি বলবো যে এক ধরনের সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে বেয়ে হচ্ছে গিয়ে মানুষ একজন বড় এন্টারপ্রেনার হয় একটা সময়। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো আশা করি সবাই জেনে গেছে। সেই টপিকটা হচ্ছে ইনোভেশন, স্টার্টআপ অ্যান্ড দি রোল অফ এইচসিসিএস ইন বোথ। সো এটা শুরু করার আগে আমরা একটু আমাদের যে গেস্ট প্যানেল আছে, গেস্ট প্যানেলের সাথে একটু আমরা নিজেদেরকে ইন্ট্রোডিউস করব। তো আমার সাথে আছে, আমার ইন্ট্রোডাকশনটা আমি একদম শেষে দিব। আমি একটু গেস্ট প্যানেল থেকে ঘুরে আসি। আমার সাথে আছে মৌসিনা মুন্না, শি ইজ অ্যান এইচসিসিএ, এবং বাকিটা হচ্ছে আমরা মৌসিনা মুন্নার মুখ থেকেই শুনবো যে আসলে উনি এখন কি করছেন এবং উনি তার যে ক্যারিয়ার গ্রোথটা বা ক্যারিয়ার পাথটা কি ছিল। মৌসিনা, প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে ওয়েলকাম টু আওয়ার শো। অ্যাকচুয়ালি আমি এখন একই সাথে দুইটা রোল প্লে করছি। ফার্স্ট অফ অল, আমি একটা পাবলিক লিস্টেড কোম্পানিতে হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্সেস হিসেবে কাজ করছি। পাশাপাশি আমার নিজের একটা স্টার্ট আপ আছে, যার নাম হচ্ছে দি টেম্পার লিমিটেড। এখানে আমি এখন বলতে গেলে সবই করতে হয়, যদিও প্রধান নির্বাহী এই পজিশনটা এখন এখানে হোল্ড করছি। সো আমি যদি যে জায়গাটায় কাজ করি সেটা নিয়ে বলি, সেটা হচ্ছে একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি। সো সেখানে মোস্টলি আইসিটি সেক্টরের কাজগুলো সেখানে দেখতে হয়। আর এছাড়া আমার যেটা স্টার্ট আপ, আজকের যেটা টপিক স্টার্ট আপ ইনোভেশন, সো এটা নিয়ে যদি বলি, দি টেম্পার লিমিটেড হচ্ছে গিয়ে একটি অ্যাকাউন্টিং বিপিও ফার্ম। সো নর্মালি আমরা অ্যাকাউন্টিং বিপিও বা আউটসোর্সিং বলতে বুঝি যে আমরা গ্লোবাল মার্কেটের কাজ করব, সেখান থেকে ডলার আর্ন করবো, সেটাই হচ্ছে আউটসোর্সিং। কিন্তু আমরা গ্লোবাল মার্কেট ছাড়া আমরা আসলে লোকাল মার্কেটটা বেশি ফোকাস। লোকাল মার্কেটে যেসব স্টার্ট আপ আছে, এসএমই আছে, তাদেরকে নিয়ে আমরা মোস্টলি কাজ করি এবং তাদের জন্য কিছু ডিফারেন্ট টাইপের সার্ভিস সলিউশন ডিজাইন করি, যে জায়গাটায় একটা মানে সিঙ্গেল পয়েন্টে তারা অ্যাকাউন্ট, তাদের অন্যান্য কমপ্লায়ান্স যেমন ট্যাক্স, ভ্যাট, রেগুলেটরি যে রিপোর্টিং এর ইস্যুস গুলো, সবগুলো সলভ করতে পারে। এমনকি স্টার্ট আপ গুলো যদি তাদের ইনভেস্টমেন্ট রেজ করতে চায়, যে কোনো জায়গায় ফান্ড রেজ করতে চায়, তাহলে যে ধরনের স্টেপ গুলো তাদের নিতে হয়, আমরা সেই জায়গাটায় তাদেরকে সাপোর্ট সার্ভিস দিয়ে থাকি। আর এছাড়াও আমরা এমনিতে মিড সাইজ বা এন্টারপ্রাইজেও কাজ করি, তবে আমাদের ফোকাস হচ্ছে কি স্টার্ট আপদের নিয়ে কাজ করা। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আমি তোমার পরিচয়ের সেকেন্ড অংশে একটু পরেই আসবো। এর মধ্যে আমরা একটু নিশাত কাদেরের কাছে যাই। নিশাত কাদের, যদি তুমি তোমার বলবো যে কাজের যে পরিধি, অনেকগুলো রোলেই কাজ করছো, সেই রোলগুলো যদি একটু এক্সপ্লেইন করে বলো। আমি কেন তোমাদেরকে তুমি করে বলছি একটু পরে আমি বলছি সেটা। সো নিশাত, একটু নিজের ইন্ট্রোডাকশনটা দাও। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আমি আসলে এখন আমার নিজের একটা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস ফার্ম আছে। তো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ বিজনেস কনসালটেন্সি ফার্ম টু, বিকজ আমি এনবিআর রেজিস্টার্ড
ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার অ্যান্ড ঢাকা ট্যাক্সেস বারের মেম্বার। সাথে সাথে আমি এডবেস প্রফেশনালস এর একজন ফ্যাকাল্টি মেম্বার এবং তাদের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্সের হেড হিসেবে কাজ করি। তো Fantastic. কাজের পরিধি বললে অনেকগুলো কাজই আছে আসলে। আচ্ছা, সো কি কি টাইপের কাজ করো যদি বলো, পরিধিটা আমরা একটু শুনি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ আমি জানি তুমি মাল্টিপল রোলে কাজ করো, সো সেই দিকটাই যদি আমাদের কাছে একটু ইয়ে হয়। ট্যাক্স রিটার্ন সাবমিশন, দেন কেস ফেস করা ইফ দেয়ার ইজ এনি কেস। ওই ক্ষেত্রে ভ্যাটের ক্ষেত্রে খালি কনসালটেন্সিটা করে দেয়া, বিজনেস মডেলিং, তারপরে ইএফ ফান্ড নিয়ে কাজ করি। যেহেতু এই জন্য আমার এখন অনেক উদ্যোক্তাদের সাথে কাজ করতে হচ্ছে, বিকজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি রিলেটেড ইএফ ফান্ডটা খুব স্ট্রং। গভর্নমেন্ট এখন চাই যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি গুলো অন্তত সার্ভাইভ করুক, তো সেজন্য আর যে এইসব প্রণোদনা প্যাকেজ সরকার থেকে দেওয়া হয়েছে টু মিনিমাইজ দ্য ইফেক্টস অফ করোনা, আচ্ছা, সেইগুলো নিয়েও আমার কাজ করতে হয় ব্যাংকের সাথে। ধন্যবাদ। না, আমরা কাজের পরিধিটা আজকে, কারণ হচ্ছে দুজনেরই কাজের সাথে যে মানে কিভাবে স্টার্টআপ জড়িয়ে আছে আমি সেই জিনিসটা জানার চেষ্টা করছিলাম। আমি হচ্ছে আবু মোহাম্মদ সাইম, এফসিসিএ। আমি এডবেস প্রফেশনালস এ একজন ডিরেক্টর হিসেবে আছি। এছাড়া আমি একজন ফ্যাকাল্টি মেম্বার। প্রায় 14 বছর হয়ে গেল আমি পড়াচ্ছি এইসিসিএ, বোথ বাংলাদেশ এন্ড ইউকে মিলিয়ে। এর বাইরে আমার পরিচয় হচ্ছে আমি হচ্ছে কাজী সৈয়দ খান কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি কোম্পানির একজন ডিরেক্টর হিসাবে আছি, এবং আমার বেশ কিছু স্টার্টআপের সাথে আমি হচ্ছে কনসালটেন্সি করি। তার মধ্যে একটা হচ্ছে ডি টেম্পেট লিমিটেড, যেখানে আমার পার্টনার হচ্ছে মৌসিনা মুন্না। নিশাত কাদেরও আমার সাথে কাজ করে, এবং আমি নিশাত কাদেরের সাথে, যেহেতু ও আমার হচ্ছে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির ছোট ভাইয়ের মতো, ঢাকা ইউনিভার্সিটি ফাইন্যান্স ডিপার্টমেন্টের। এছাড়া এইসিসিএ মৌসিনা মুন্নাও একজন এইসিসিএ, এবং একই সাথে আমি এটা পরে জেনেছি আমরা সেম সিটি থেকে, আমি লাইক দুজনেরই অরিজিন হচ্ছে বরিশালে আমরা বড় হয়েছি। সো ওইভাবে ও আমার ছোট বোনের মতো, সো সেই জন্য আমি ওদেরকে ছোট ভাই বোনের মতোই তুমি করে বলছি আর কি। তো যাই হোক, আজকের আমাদের টপিকে ফিরে আসি। সেই টপিকটা হচ্ছে, আমি একটু মৌসিনা মুন্নার কাছে যেতে চাচ্ছি। মুন্না, আমি একটু তোমার এইসিসি এর জার্নিটা সম্পর্কে জানছি, কারণ আমি যতদূর জানি তুমি ঢাকার বাইরে বড় হয়েছো, এবং যে সময়টার কথা বলছি ওই সময় এইসিসি ঢাকার বাইরে খুব কম মানুষই চিনতো। তো তুমি সাহস করে একদম এইসিসি নিয়ে শুধু পড়ে পাসই করনি, তুমি পাস করার পরে হচ্ছে গিয়ে সাকসেসফুলি মানে তুমি বাংলাদেশ একটা লিস্টেড কোম্পানি, যেটা হচ্ছে পাবলিকলি লিস্টেড, সেটার হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলের হেড হিসাবে কাজ করছো। আবার পাশাপাশি একটা স্টার্টআপ চালাচ্ছ, এবং স্টার্টআপ ইকোসিস্টেমের সাথে তুমি খুবই ফ্যামিলিয়ার। তো তোমার এই যে আমি বলবো কনফিডেন্স, একদম অপরিচিত একটা সাবজেক্টে পড়া, সেখানে সাকসেসফুল হওয়া, এবং এই 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 জার্নিটা আসলে কনফিডেন্সের রহস্যটা কি? কনফিডেন্সের জায়গা থেকে বলতে গেলে যে কোনো কিছুতে ছোটবেলা থেকে আমার একটা ইয়ে ছিল যে না, এটা হয়ে যাবে, পারবো যে কোনো কিছুতে। ওই জায়গায় সাহসটা বরাবরই বেশি, ঠিক আছে। আর এসিসি এর জার্নিটা, এইটা আসলে অনেকে বলে যে বাই চয়েস নাকি বাই অ্যাক্সিডেন্ট। তো আমার ক্ষেত্রে আসলে দুইটা জিনিসই কাজ করেছে। আমার এইচএসসি পর্যন্ত আমি বরিশালেই আমার এসএসসি এইচএসসি কমপ্লিট করেছি। দেন অ্যাজ ইউজুয়াল মানে ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম, আমি এখানে বিবিএ স্টুডেন্ট ছিলাম। বাট ওই সময় আমার বেশ কিছু টাফ টাইম পার করতে হয়েছে। লাইক তখন পড়াশোনাটা করাটা এই ছিল আমার জন্য একটা স্ট্রাগলের মতো। বিভিন্ন ফ্যামিলি ইস্যু তো ছিলই। সো ওই সময়টা যেটা হয়েছে যে আমাকে একই সাথে আমার নিজের টেক কেয়ার করতে হবে, আমার ফ্যামিলি টেক কেয়ার করতে হবে, মানে আর্নিং একটা বড় ইস্যুস ছিল। তো টিউশনি করে কোচিং সেন্টারে পড়িয়ে কিন্তু আমাদের দেশে বেশ ভালো আর্ন করা যায়। তো আমি আমার বিবিএটা কন্টিনিউ, মানে একেবারে শুরুর দিকে আমার কাছে মনে হচ্ছিল যে এভাবে করে আসলে আমি হয়তো 4 বছর পর গ্রাজুয়েট হব, তারপর মাস্টার্স করব, কিন্তু 4-5 বছর পর আসলে এই ট্রেন্ডটা তো থাকবে না। সো আমার একটা ডিফারেন্ট কোন একটা প্রফেশনাল একটা কোয়ালিফিকেশন দরকার হবে জব মার্কেটে যদি আমি ভালোভাবে সার্ভাইভ করতে চাই। এই মানে সবসময় আমি একটু ফরওয়ার্ড চিন্তা করতে পছন্দ করি যে এরপরে কি হবে। সো এই সব চিন্তা থেকে যেটা হয়েছে যে আমি ডিফারেন্ট কিছু খুঁজতাম। সো এটা ছিল এদিক থেকে বলতে গেলে বাই চয়েস।
আর বাই অ্যাক্সিডেন্ট যদি বলি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের রেগুলার যে এডুকেশন সিস্টেম, সেখানে আপনার রেগুলার টিউশন ফিস দেয়া, তারপরে ক্লাস অ্যাটেন্ড করা, তো এগুলো করে না আমি পাশাপাশি পার্ট টাইম জব করতাম, তো দুটা ব্যালেন্স করতে পারতাম না। দেখা যেত যে যখন হচ্ছে গিয়ে আমার এক্সাম ফিস দেওয়ার টাইম আসতো, আমার কাছে অত পরিমাণ টাকা নেই। আর এখানে কিন্তু আমাদের এডুকেশনটা ওরকম না যে আমি দুইটা সেমিস্টার ড্রপ করলাম, তারপরে আবার শুরু করলাম। মানে অতটা কমফোর্টেবল কিন্তু ওই সময় ছিল না, আমি যে সময়টার কথা বলছি, লাইক 2005-6 সেই সময়টার কথা। সো ওটা ছিল আমার জন্য বাই অ্যাক্সিডেন্ট, তাহলে আমি এটা কন্টিনিউ করতে পারছি না। আমাকে এমন একটা এডুকেশন সিস্টেম যেতে হবে যে আমি আমার মতো করে পড়াশোনাটা করব, আমি আমার মতো করে ফিনান্সিয়াল দিকটাও দেখবো, আবার হচ্ছে গিয়ে আমার কাজটাও আমি ব্যালেন্স করতে পারবো। তো এই সবকিছু মিলিয়ে তখন হচ্ছে গিয়ে আসলে এই এসএসসি এর দিকে ঝুঁকে পড়া। তো যেহেতু এইচএসসি ছিল আমার কোয়ালিফিকেশন, তো প্রথমে আমার শুরু করা হচ্ছে সিএটি দিয়ে। সিএটি করতে করতে দেখা গিয়েছে যে বেশ ভালো ওখানটায় করছিলাম, সিএটিও করছি, পাশাপাশি আমার পার্ট টাইম কাজগুলো চলছে। তো তখন আমার কাছে মনে হলো এটা আমার জন্য পারফেক্ট, তো সিএটি শেষ করে এসএসসি এ শুরু করা। তো পরে আমার বিবিএটা আর কন্টিনিউ করা হয়নি। তো এই তো মানে জার্নি শুরুটা এইভাবে। যদিও আমার এসএসসি এ করতে অনেকটা সময় লেগে গিয়েছে, কারণ যখন এই পার্ট টাইম জব গুলো ছেড়ে দিয়ে একটা সময় কর্পোরেট ফিল্ডে চলে আসলাম ফুল টাইম জবে, তখন টাইম শুরুর দিকে অনেকটা ধাক্কা খেতে হয়েছে, টাইম ম্যানেজমেন্ট বুঝে উঠতে পারছিলাম না কিভাবে করব। মানে মনে হতো যে আচ্ছা ওই যে আমাদের মানে গদ বাঁধা যে সিস্টেম, যে হ্যাঁ পরীক্ষা এক্সাম ফিস দিয়েছি, এরপরে পড়াশোনা করব, পরীক্ষার আগে আগে পড়া। তো নর্মালি কি হয়, আমাদের জুনে আর ডিসেম্বরে এক্সাম, আর কর্পোরেটে জুন আর ডিসেম্বরে সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। তো এরকম করেও আমি অনেকগুলো এক্সাম মিস করেছি, মানে এক্সাম ফিস দিয়েছি কিন্তু আর পরীক্ষার হলে আর যাওয়া হয়নি, কিংবা পরীক্ষার হলে গিয়েছি ফেল করেছি। তো ওই সময় মনে হলো না এভাবে হবে না, এইটাকে চেঞ্জ করতে হবে, ওটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। তো অ্যাডজাস্ট করা শুরু করলাম, তারপর আস্তে আস্তে আবার মানে ফেল বাদ দিয়ে পাস করা শুরু হলো। এইভাবে করেই আসলে এসএসসি এটা শেষ করা। আচ্ছা আচ্ছা, না মানে এটা আমি শুনে নিলে এই জন্য যে আমাদের যারা এইচএসসি কমিউনিটি স্টুডেন্টসরা আছে তারা তোমার কাছ থেকে অনেক ইন্সপায়ারেশন নিতে পারে, যে নিজের পড়াশোনার খরচ নিজে চালিয়ে পার্ট টাইম জব করে এইচএসসি পাস করা, এবং সেটাও ঢাকার বাইরে থেকে এসে কনফিডেন্সের সাথে করা। অনেকেই এইচএসসি করতে যারা ভয় পাচ্ছে তোমার কাছ থেকে ইন্সপায়ারেশন নিবে যে এটা দিস ইজ পসিবল, এবং এটা করে সফল হওয়া যায়, এবং তোমাকে দেখেই সেটা বোঝা যায়। তো আমি আজকের যে সাবজেক্ট ম্যাটার স্টার্ট আপ ইনোভেশনের, আমি নিশাত কাদেরকে যে ফার্স্ট কোশ্চেনটা করবো। নিশাত, আমি যেটা অবজার্ভ করেছি আমাদের দেশে যে স্টার্টআপ গুলো হয়, স্টার্টআপ গুলো এখন যে ট্রেন্ড, নট নেসেসারিলি হ্যাজ টু বি এ আইটি কোম্পানি, বাট মোস্ট অফ দি কেসেসে যে প্রবলেম গুলোর সলিউশন নিয়ে লোকজন কথাবার্তা বলে তার মধ্যে একটা আইটি ইমপ্লিকেশন থাকি। সেটা একটা অ্যাপ হতে পারে, সেটা একটা পোর্টাল হতে পারে, বা আইটি রিলেটেড সলিউশন দেওয়ার চেষ্টা করা হয়। সো তুমি যে স্টার্টআপ গুলোর ট্যাক্স যে রিজাইম আছে, সেখানে কোন টাইপের স্টার্টআপে কি ধরনের ট্যাক্স রিলেটেড ঝামেলা মানে সুবিধা সরকার করে রেখেছে বা ঝামেলা আছে, সেই জিনিসগুলোতে যদি একটু ফোকাস করো। আচ্ছা, থ্যাংক ইউ। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশে যে আইটি ইন্ডাস্ট্রি রিলেটেড কথা, সেটা শুরুই হয় ডিজিটাল বাংলাদেশ নামে একটা ক্যাম্পেইন আছে সরকারের, সেখান থেকে। তো আমাদের গভর্নমেন্ট 2024 পর্যন্ত আইটিইএস সার্ভিস, আইটি ইনেবলড সার্ভিস, যে কোনো ভাবে যদি আপনার বিজনেসে আইটি সম্পর্কিত থাকে তাহলে আপনাকে ট্যাক্স হলিডে পুরোপুরি ভাবে দিয়ে রেখেছে। মানে আপনি যা ইনকাম করবেন ফুললি সেটা কোনো ট্যাক্স দিতে হবে না। হাউএভার আপনাকে কিন্তু ভ্যাট রেজিস্ট্রেশন করতে হবে, ভ্যাট রেজিস্ট্রেশন করে 5% ভ্যাট দিতে হবে। এটা হচ্ছে আইটিএস এর জন্য। এবং আইটিএস এর 19টা সেক্টর চিহ্নিত করা আছে, এবং যার মধ্যে অবভিয়াসলি আমাদের দেশের যেগুলো আইটি কাজ করে তারা করতে পারে। এখন কেউ যদি এটাকে না ফেলে অন্যদিকে নিয়ে যায় তাহলে তাকে বেশি ট্যাক্স দিতে হবে, হি উইল বি পেনালাইজড। তো প্রথম কথা হচ্ছে আইটি তে গভর্নমেন্টের ভালো ধরনের একটা সুবিধা। আচ্ছা, এরপরে নিশাত একটু আমি ইন্টারাপ্ট করি। কেউ আইটি রিলেটেড একটা অ্যাপস বানালো, অ্যাপস বেসড একটা স্টার্টআপ খুললো, তাকে কি তাহলে তুমি বলেছো আইটিএস হিসাবে রেজিস্ট্রেশন নিতে হবে? এখন অবশ্যই আইটিএস হিসাবে রেজিস্ট্রেশন নেওয়ার পরে তাহলে কি ভ্যাট রেজিস্ট্রেশনটা তার জন্য বাধ্যতামূলক, এটা বলছো? হ্যাঁ, বাধ্যতামূলক, আচ্ছা আচ্ছা। regardless of his or her company's turnover limit, because আমরা কিন্তু জানি যে কিছুটা টার্নওভার লিমিটের পরে টার্নওভার ট্যাক্স দিতে হয়, তার আগে পর্যন্ত টার্নওভার ট্যাক্সও দেয়া লাগে না।
ফ্রি আচ্ছা, একটা তাহলে রেজিম আছে। টার্নওভারের রিজাইনটা একটু বলে দাও। আমি যতদূর জানি 50 লাখ টাকা পর্যন্ত যদি টার্নওভার থাকে তাকে ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হয় না, রাইট? না, হ্যাঁ তো হ্যাঁ, আইটিএস কোম্পানিটার টার্নওভার যদি 50 লাখ টাকার নিচে হয় তাহলেও কি তাকে ভ্যাট তাও রেজিস্ট্রেশন নিতে নিতে হবে, কারণ এটা হচ্ছে সরকারের একটা এনবিআর এর একটা এসআরও আছে, যার মধ্যে আপনার 100+ কোম্পানিকে, 100+ টাইপ অফ বিজনেস বলা যায়, কোম্পানি না শুধু টাইপ অফ বিজনেসকে তারা ম্যান্ডেটরি রেজিমের ভিতরে নিয়ে এসছে। যেমন ধরেন আপনার আসবাবপত্র তৈরি করে যারা, দোজ হু মেক ফার্নিচার, তারপরে দ্য রেস্টুরেন্ট যদি সেগুলো এসি হয়, তারপরে আইটিএস তো আছে। বিশেষ করে যেহেতু ভ্যাট জিনিসটা হচ্ছে একটা ইনডিরেক্ট ট্যাক্স, তো এটা ইজিলি আদায় করা যায় কিভাবে? রেস্টুরেন্টের উপরে চাপ দিলে ইজিলি আদায় করা যায়। এবং এরা এটাও বলে যে যদি আমার 5 কোটি টাকার উপরে বছরে টার্নওভার হয় তাহলে আমাকে বাধ্যতামূলক ভাবে তাদের ইএফডি ইউজ করতে হবে। আমি একটু ইন্টারাপ্ট করি তোমাকে। ধরো নতুন ছেলে পেলে আমাদের এইচসিসিআর যারা, আমি তো যেহেতু ইনফর্মাল ভাবে জিনিসটা করছি, তারা ধরো একটা ছোট্ট জি। বিজনেস করতে আরম্ভ চাইলো একটা অ্যাপস বেসিস বা অ্যাপস এর উপরে বেস করে, হ্যাঁ, তারা জানেও না হুম। বিজনেসটা সাকসেসফুল হবে না ফেল করবে, বিকজ মোস্ট অফ দি কেসেস এ বিজনেস ফেল করে। সো তারা হ্যাঁ, শুরুতেই যদি তাদের এখন এই যে ভ্যাট রেজিস্ট্রেশন বা এই টাইপের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তো তারা মানে দে ওন্ট কাম টু ওপেন মানে বিজনেস, মানে তারা নিরুৎসাহিত হবে। সো এই ব্যাপারটা আসলে কি কনসিডার করবে না ভ্যাট অফিস বা এনবিআর? এখনো পর্যন্ত কোনো ধরনের কনসিডারেশনের মানে কোনো কথা শোনা যায় নাই। তবে করোনা ভাইরাসের কারণে আমরা যে জরিমানাটা দেখি ভ্যাটের ক্ষেত্রে, আপনি বিন নিতে পারেন ফ্রি, বিনের জন্য কোনো সমস্যা নাই, বিন হচ্ছে অনলাইনে ফ্রি নেওয়া যায়। তো এটা হ্যাসেল না। আপনার যে ডকুমেন্ট গুলো ওগুলো যদি আপনি ঠিক মতো সাবমিট করেন 3 দিনের পরে বিল চলে আসবে। এবং যেহেতু এটা ডিজিটাল একটা জিনিস, এর কিন্তু ইনকাম বা এর কিন্তু টার্ন ওভার লুকানোর কোনো অপশন নাই। দেয়ার ইজ নো অপশন অফ ইভেশন। তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। অনেকের মধ্যে একটা স্টিগমা আছে কি এনবিআর মানে আমার অফিসে এসে খালি জ্বালাবে। এদের এত টাইম নাই আপনার অফিসে এসে জ্বালানো, ঠিক আছে, এলটিইউ না তো। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। একটা একটা ইনসাইট পেলাম যে যারা ব্যবসা করতে যাচ্ছে তারা শুনে রাখো। সেটা হ্যাঁ, হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের ভয় কিন্তু পাওয়ার কিছু ইন্ডিয়া নাই। রিলেটেড যন্ত্রণা আপফ্রন্টই ফেস করতে হবে। আচ্ছা, এখন আমি একটু আবার এটা ঠিক। মসিনা মুন্নার কাছে আসি। মসিনা মুন্না, তুমি অনেকগুলো স্টার্টআপ, যেহেতু আজকে স্টার্টআপ নিয়ে কথা বলছি, তোমার একটা কাজের একটা বড় অংশ এখন হচ্ছে কি তুমি স্টার্টআপদের সাথে কাজ করছো বেশ কিছুদিন ধরে। সো তুমি কাজ থেকে অনেক স্টার্টআপকে সাকসেসফুল হতে দেখেছো এবং অনেক স্টার্টআপকে ফেল করতে দেখেছো। সো তোমার কাছে কি মনে হয় যে কোন ফ্যাক্টর গুলো অ্যাকচুয়ালি একটা স্টার্টআপ সার্ভাইভ করে যাওয়ার জন্য বা সাকসেসফুল হওয়ার জন্য ইম্পর্টেন্ট, এবং কি কি কারণে ইউজুয়ালি ফেল করে? আসলে এক একটা স্টার্টআপের তো ফেইলিউরের কারণ ডিফারেন্ট ডিফারেন্ট হয়, কিন্তু আমি যদি খুব ব্যাপারটাকে জেনারেলাইজ করে বলি যে কমন কি কি হতে এক্সাম্পল পারে। দিয়ে বললে আরো ভালো হয়, আমাদের স্টুডেন্টরা হয়তো দুই একটা কোম্পানির নাম শুনলে ওরা আরো রিলেট করতে পারবে। না আসলে ঠিক ওটা বলাটা আমার মনে হয় ঠিক হবে না। বাট আমি আমি সিচুয়েশন প্রফেশনাল, গুলো হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রফেশনাল যদি সিচুয়েশন মেনটেন গুলো করে বলি, যতটুকু পসিবল। হ্যাঁ, এরকম হয় ধরেন যে অনেক সময় অনেক স্টার্টআপ ফেল করে পারফেক্টলি পিপল ম্যানেজমেন্ট করতে পারে না। অনেক এটা একটা বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, আর সাপোজ আমার কাছে একটা আইডিয়া আছে, আমি আমার নিজের কথাই বলি, আমাকে কিন্তু প্রথম 2 বছর খুব স্ট্রাগল ফেস করতে হয়েছে হাউ টু ম্যানেজ পিপল। কারণ আমি হয়তো আমার মতো করে শুরু করেছি, আমার একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটার আমি জানি যে মার্কেটে অনেক ডিমান্ড আছে, কিন্তু আমি জানি না যে একটা টিম কিভাবে পরিচালনা করতে হবে। আবার ধরেন গিয়ে যে আমি সেটা পিপল ম্যানেজমেন্টটা জানি, কিন্তু আমি জানি না যে এই প্রোডাক্টটা কিভাবে মার্কেট মানে মার্কেটিং করতে হবে, কিভাবে ব্র্যান্ডিং করতে হবে, এটা আমি জানি না। কারণ আমি তো একেবারে কোর অ্যাকাউন্টিং করে আসা মানুষ বা ফিনান্স করে আসা মানুষ, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কি একদম কমন। তারপরে ধরেন যে স্টার্ট আপের একটা শুরুর দিকে একটা মানে শুরুটাই হয় এইভাবে যে আজকে একটা স্টার্ট আপ একটা ফরমেশন করে একটা কিছু করে ফেললাম, একটা আইডিয়া আছে, 2-4 জন বন্ধু মিলে শুরু করলো। কিছুদিন পরে কি হচ্ছে, এখন তো এটা এক্সপ্যান্ড করতে হবে, লোক রাখতে হচ্ছে, খরচ হচ্ছে, সো ফান্ড রাইজ করতে হবে, আইডিয়াটা খুব ভালো, সো আমাকে এখন ফান্ড রাইজ করতে হবে। এখানে দুইটা প্রবলেম হয়। একটা হচ্ছে গিয়ে যে যখন ফান্ড রাইজ করতে যাবে তখন তার ডকুমেন্ট গুলো ঠিক আছে কিনা সেটা
সে তো শুরু থেকে রেখে আসেনি ওইভাবে হিসাবগুলো। সে বলতেছে এটার অনেক ডিমান্ড আছে, লাস্ট 6 মাসে আমি অনেক অনেক টাকা সেল করেছি, সামনে এটার সেলস গ্রোথ খুব ভালো, কিন্তু কোনো প্রপার ডকুমেন্টেশন নাই। ইভেন দেখা গিয়েছে শুধু একটা ট্রেড লাইসেন্সের উপরে বেস করে হচ্ছে গিয়ে তারা হয়তো 6 মাস অপারেশনটা চালিয়েছে, কোনো ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করেনি, আহ, যেটা নিশাদ ভাই বললেন, কোনো বিন করেনি, টিন করেনি, এগুলো কিচ্ছু করেনি, কমপ্লায়েন্সের কোনো অনেকেই জায়গাতেই আছে। তারা কিচ্ছু না করে 6 মাস ধরে অপারেশনটা চালিয়েছে, হয়তো 6 মাসে মোটামুটি একটা খরচও করে ফেলেছে, একটু নামডাক হয়েছে, এখন তারা ফান্ড ইনভেস্টমেন্ট চায়। তো যখন তারা ফান্ড রেজ করতে যাচ্ছে, প্রথমেই কিন্তু তার এই ডকুমেন্ট গুলোর দরকার হচ্ছে, এখানে একটা বড় ধাক্কা খায় স্টার্ট আপ গুলো। সেকেন্ড যে জায়গাটা হয়, যখন এরা কোনো জায়গা থেকে ফান্ড পায়, সে কেউ অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট করুক কিংবা যে কোনো কোম্পানি, যে কোনো টাইপের ইনভেস্টমেন্টই হোক না কেন, ইনভেস্টমেন্ট ইনভেস্টরের তো কিছু টার্মস এন্ড রেগুলেশন থাকে, টার্মস এন্ড কন্ডিশন থাকে। এই টার্মস কন্ডিশন গুলো স্টার্টআপ গুলো ভালো করে না বুঝেই টাকা পাচ্ছি, জাস্ট তাদের তখন মাথায় ঘুরে মেজরিটি যে আমি তো টাকা পাচ্ছি। এই টার্মস কন্ডিশন গুলো সে ঠিক মতো না পড়ে না বুঝেই এগ্রিমেন্ট সাইন করে ফেলে, যে টাকা তো পেয়ে যাচ্ছি, তারপরেরটা পরে দেখা যাবে। এবং তারপরে গিয়ে দেখা যায় কি, যে একজন স্টার্টআপের ওনার, সে যেভাবে করে তার আইডিয়াটা চিন্তা করেছিল, ওটা তো আসলে তার নিজের আইডিয়া, নিজের বেবির মতো, তাই না? তো সে কিন্তু ওইভাবে করে হয়তো অনেক জায়গায় মতবিরোধ দেখা দেয় ইনভেস্টরের সাথে। এবং সেই সময়টা কি হয়, অনেক সময় দেখা যায় ইনভেস্টর তার ইনভেস্টমেন্ট হয়তো ফার্স্ট ফেজে টাকাটা দিল, সেকেন্ড ফেজে গিয়ে আর দিচ্ছে না, সে হয়তো এগ্রিমেন্টটা কুইট করলো, কারণ ওই টার্মস কন্ডিশন গুলো তো ভালো করে স্টার্টআপের সে ওনার শুরুতে পড়ে দেখেনি। এটা হতে পারে। আবার দ্বিতীয়ত হতে পারে যে একসময় যার আইডিয়া, তার আর কোনো অস্তিত্বই থাকে না, ওই হয়তো যে ইনভেস্ট করেছে সেই কোম্পানিটাই হয়তো পুরোটা নিয়ে নিচ্ছে। তো এই সিনারিও গুলো আমাদের এখানে কমন, প্রচুর স্টার্টআপ তৈরি হচ্ছে, কিন্তু ফাইনালি মানে আমরা যদি সাস্টেইনেবিলিটি দেখি, সেই রেটটা কিন্তু খুব কম, বিকজ অফ দিস যে ঠিক মতো নিজের বিজনেসটাকে ঠিক মতো না জানা। মানে শুধু আইডিয়া থাকলে হবে না, একই সাথে তাকে এইচআর জানতে হবে, একই সাথে তাকে মার্কেটিং জানতে হবে, তাকে বিজনেসের প্রসেস জানতে হবে, তাকে কম্পিটিটরকে জানতে হবে। তো এই সব কিছু যদি একসাথে সে না জানে, তাহলে কিন্তু তাকে যে কোনো একটা সাইডে পড়ে থাকতে হবে, সে কিন্তু মানে সেন্ট্রাল পয়েন্টে তার রোলটা কখনোই প্লে করতে পারবে না। তো আমি যে স্টার্টআপ গুলোকে দেখেছি, যারা ভালো করেছে, তাদের ভালো করার কারণ তারা এই জায়গাগুলোতে ফোকাস করেছে। আর যারা ফেল করেছে, তাদের মধ্যে এক বা একাধিক রিজন হচ্ছে গিয়ে, তার যে রিজন গুলো আছে তার মধ্যে এটা হচ্ছে কমন। যেমন রাইট। আমি নিজের কথা বললাম যে আমি শুরুর দিকে আমি নিজে কিন্তু আমাকে প্রথম 1-2 বছর ফেস করতে হয়েছে, আমি মানে পিপল ম্যানেজ করতে গিয়ে কিভাবে এটা ম্যানেজ করব, এবং আমাকে কিন্তু শিখতে হয়েছে, আমাকে পড়তে হয়েছে, আমি আমি মানে এইচআর এর বই কিনে পড়েছি, যে তারপরে যারা হচ্ছে গিয়ে এইচআর এক্সপার্ট, ওনাদের সাথে আমি কথা বলেছি যে আমার এই প্রবলেম হয় আমার এমপ্লয়ীদের সাথে, আমি কিভাবে এটা ম্যানেজ করব। তো এটা কিন্তু একটা বড় ব্যাপার। তারপরে মার্কেটিং এর ব্যাপারটাতে আসি। আমি ভালো মার্কেটিং আমি আমি জানি না, ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, ব্র্যান্ডিং এর কনসেপ্ট আমি আমার মতো করে একটা নিজস্ব থিঙ্কিং নিয়ে আমি চলি হয়তো। তো আমাকে কিন্তু মার্কেটিং এক্সপার্টদের সাথে কথা বলি যে আমি এটা এভাবে করছি, এটা ঠিক আছে কিনা, কিভাবে করা যায়, আমি কিন্তু এক্সপার্টদের সাথে কথা বলি। এটা বলতে হবে, এটা ঠিক যে একজন তো আসলে সবকিছুতে এক্সপার্ট হয় না, কিন্তু এক্সপার্ট না হোক, তাকে অ্যাটলিস্ট জানতে হবে, এক্সপার্টদের সাথে কথা বলতে হবে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। কজ আমি যদি বলি যে আমি কয়েকটা জিনিস হাইলাইট এখান থেকে পেলাম, সবাইকে নিতে বলবো। সেটা হচ্ছে ডকুমেন্টেশন ঠিক থাকতে হবে, নাহলে পরে গিয়ে ঝামেলায় পড়তে হবে। হ্যাঁ, যদি কমপ্লায়েন্সের ব্যাপারটা থাকে, যেমন ভ্যাট, টিন, এগুলো। সেকেন্ড হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে মানে ট্রানজাকশন করতে হবে, নাহলে পরে ফান্ড পেতে সমস্যা হবে যদি সে ইনভেস্টর নেয়। দেন হচ্ছে অবশ্যই পিপল ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং কম্পিটিশন, এই তিনটা সম্পর্কে কাইন্ড অফ এক্সপার্টিস না থাকলে আসলে স্টার্টআপ সাকসেসফুল করা খুব ডিফিকাল্ট হবে। এটা হচ্ছে তোমার কনক্লুশনে যদি বলি। আমাদের কাছে জি। বেশ কিছু কোশ্চেন আসছে। তার একটা কোশ্চেন আমি একটু জাস্ট তোমাদেরকে শো করি। আহ, আহ, একটা কোশ্চেন এরকম ছিল যে আহ, কারো যদি কোনো আইডিয়া থাকে, সেই সরি এই কোশ্চেনটা না, সেই আইডিয়া গুলো যদি সে স্টার্ট আপ করতে যায়, তাহলে সেটা যদি চুরি হয়ে যাওয়ার তো ভয় থাকতে পারে, তাই না? তো যেমন একটা আমাদের একজন ভয় বলছিল থাকে। তার কিছু আইডিয়া আছে বিজনেসে, সেই আইডিয়া গুলো সে যখন এটা কারো কাছে রিভিল করবে বা ফার্স্ট টাইম নেবে, সো অন্যরা তো সেই আইডিয়াটা চুরি করে আরো ভালোভাবে সেটা দিয়ে ব্যবসা করে ফেলতে পারে। সো
এই রিস্ককে কিভাবে মিটিগেট করা যায়? মুন্না যদি বলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পৃথিবীতে একই চিন্তা একই সময়ে অনেক মানুষ করে। এটা এটা আমার কাছে মনে হয়। হুম। আচ্ছা, তো আমি একটা আইডিয়া আমার কাছে আছে, সেই আইডিয়াটা আমি কারো কাছে ওইভাবে শেয়ার করছি না, বা আমি বলতে যাচ্ছি না যে কেন এটা চুরি হয়ে যেতে পারে। সেটা তো আমি আজকে এটা প্রোটোটাইপ করে বা পাইলটিং করলাম মার্কেটে, তারপরে যে কোনো একটা আমি হয়তো ফান্ডের কারণে ওইভাবে মার্কেটিংটা করতে পারছি না, কোনো একটা বড় কোম্পানি সেম করে সে তো মার্কেটিং করে এগিয়ে যেতে পারে। তো এখন সেটাকে আমি কি বলবো, চুরি করা, কপি করা, এগুলো বলবো? নো। আমার কাছে যেটা মনে হয়, আপনার আইডিয়া আপনার কাছে আছে, ফাইন, কিন্তু এইটা আরেকজনের সাথে যখন আপনি শেয়ার করবেন, আপনি ওভারঅল সিনারিওটা বলে আপনি আপনি তাকেই শেয়ার করবেন। এটাকে কি বলে, যেখান থেকে আপনি কিছু লার্নিং নিতে পারবেন, আপনার আইডিয়াটাকে সলিড করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আপনি আপনি কিন্তু একটা ভাবে চিন্তা করেছেন পুরো ডিজাইনটা আপনার আইডিয়ার, আপনাকে তো কেউ পুরোটা শেয়ার করতে বলেনি। আপনি একটা মানে সামারি একটা ব্রিফ করেন। এখন যদি আপনার কাছে মনে হয় যে না, আমি একদমই এটা নিয়ে কোনো কথা বলবো না, এটা কপি হয়ে যেতে পারে, আসলে কেউ কারোটা 100% কপি করতে পারে না। সবারই কিছু ইউনিকনেস থাকে। যদি ওইভাবে আমরা বলি, তাহলে আমরা কি বলবো যে উবার তো হচ্ছে গিয়ে আগে থেকে গ্লোবালি চলছে, তো পাঠাও হচ্ছে গিয়ে আমাদের লোকালি, সে কি গ্লোবাল মার্কেট থেকে আইডিয়া চুরি করে এনেছে এটা বলবো? আচ্ছা, আমাদের মার্কেটে সহজ আছে, আমাদের মার্কেটে আরো অনেক রাইড শেয়ারিং সার্ভিস আছে, কে কারটা কপি করছে আপনি কি বলবেন? তো অথচ প্রত্যেকের সাকসেসের পিছনে কিন্তু একটা ইউনিকনেস আছে। তো আপনার আইডিয়া সাকসেসফুল করার জন্য আপনার ডেফিনেটলি কিছু ইউনিকনেস আছে, তো সেটা তো আপনাকে কেউ শেয়ার করতে বলেন। তো বিজনেস মডেলটা সেটা আপনি এই আইডিয়া নিয়ে আপনি যে কারোর সাথে কথা বলতে পারেন, বাট হ্যাঁ, আপনাকে একটু বুঝে বলতে হবে যে আপনি কতটুকু পর্যন্ত বলবেন, কতটুকু পর্যন্ত শেয়ার করবেন। আচ্ছা, আমি এটার সাথে একটু অ্যাড করি। কেউ বিজনেস করতে হলে সবারই একটা ইউএসপি থাকতে হয় বা ইউনিক সেলিং প্রপোজিশন থাকতে হয়, যেটা অন্য কেউ কপি করতে পারে না। সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার রিসোর্সে বা স্কিলসে তার দক্ষতা থাকতে হয়, চাইলেই সেটা অন্য কেউ কপি করতে পারে না। একটা টিম, এটা হতে পারে একটা ভালো টিম, এটা হতে পারে কোনো স্পেশাল স্কিলস, এটা হতে পারে এমন একটা নেটওয়ার্ক যে নেটওয়ার্কটাতে অন্য কেউ পেনেট্রেট করতে পারবে না। সো বিজনেস শুধু আইডিয়া থাকলেই হয় না। সো আমার ইউএসপি যেটা আমি প্রোটেক্ট করতে পারবো, এরকম একটা জিনিস যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু বিজনেসকে আমি কম্পিটিশনের হাত থেকে বাঁচাতে পারবো না। সো আইডিয়ার পাশাপাশি সেটাও আমাকে ভেবে দেখতে হবে। সো আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আসছে, আই গেস এটা আমরা সবাই মিলে অ্যান্সার করতে পারবো। সো ফার্স্টে একটু নিশাত এটাকে হাইলাইট করো, আমি কোশ্চেনটা দিচ্ছি। সেটা হচ্ছে, উদ্যোক্তা তো পড়াশোনা না করে হওয়া যায়, তাহলে এইসিসিএ কেন করবো? তো এইসিসিএ আচ্ছা উদ্যোক্তাতে কি ভ্যালু এডিশন হবে, এটা যদি একটু যে যার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখি ব্যাপারটা। নিশাত। আচ্ছা, উদ্যোক্তা, হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা, উদ্যোক্তা লেখাপড়া না করেও হওয়া যায়, ঠিক আছে। জিনিসটা ছিল হচ্ছে 1950s এর একটা মিথ। উদ্যোক্তা লেখাপড়া না করেও হওয়া যায়। অনেক উদ্যোক্তা আমাদের দেশে প্রি লিবারেশন পিরিয়ডে আছে, এরকম লেখাপড়া না করে হয়েছে। হাউএভার, ওই যে মহসিনা ম্যাডাম যে বললেন যে ফেইলিয়রের টাইপ গুলো জেনারেলি কি হয়, আপনি যদি এসিসিএ পড়েন তাহলে কিন্তু আপনি পোর্টার্স 5 ফোর্সেস পড়ছেন, আপনি কিন্তু সোর্ট অ্যানালাইসিস করছেন। তো একটা অশিক্ষিত মানুষ আরেকজনের কাছ থেকে হেল্প নিয়ে মার্কেটিংটা ডেভেলপ করবে, হোয়ারএজ আপনি নিজেই কিন্তু নিজের মার্কেটিং ডেভেলপ করতে পারবেন। আপনি পিপল ম্যানেজমেন্ট করতে পারেন না, ইনডিউরেন্স নাই। আমি একটু আগে আরেকটা একটু ব্যাকে যাই, আরেকটা কোশ্চেন, প্রথম যে কোশ্চেনটা ছিল তার আরেকটা পার্ট ছিল হচ্ছে তার এন্ডিউরেন্স নাই। আমি তাকে বলবো যে আপনি যদি 3 বছর এন্ডিউরেন্স না রাখতে পারেন, ক্রিকেটের ভাষায় এটাকে বলে হচ্ছে মাটি কামড়ে পড়ে থাকা, ইউ কান্ট গেট আউট। যাই হোক, এটা না রাখলে আপনার কিন্তু ওই প্রত্যেকটা স্টার্ট আপই যে কথায় কথায় সাকসেসফুল হয়ে যাবে, আজকে ঘুমাবো কালকে উঠে দেখবো যে আমি একেবারে ফোর্বস 30 আন্ডার 30-তে চলে আসছি, এটা কিন্তু হবে না। তো ধৈর্য রাখতে হবে। কেন আমি এসিসিএ পড়বো? পোর্টাস 5 ফোর্সেস পারলাম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের পুরো জিনিসটা আমি অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বিজনেসে পেলাম। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ আমি বুঝলাম কিভাবে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমাকে কিন্তু চাইলেও কেউ ধোকা দিতে পারবে না, আমার আইডিয়া চুরি করবে। ল এর মাধ্যমে আমি আমার আইডিয়া প্রোটেক্ট করি, কপিরাইট ল আছে। তো আমি যদি আমার আইডিয়া কপিরাইট করে ফেলি, এরপরে চুরি করে, আই উইল ফাইল আ কেস, এরপর দেখা যাক না চুরি কতক্ষণ করে।
আচ্ছা, তো থ্যাংক ইউ। এগুলো বুঝতে গেলে তো পড়তে হবে। তো এসিসি আচ্ছা, এমন একটা জিনিস যেটা আপনাকে কিন্তু অলরাউন্ডার বানাবে, অলরাউন্ডার, এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ নিডেড টু বিকাম সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার, আচ্ছা, অলরাউন্ডার। না, আমি এবং একটু এইখানে আমি একটু অ্যাড করি তাইম ভাই, সেটা হচ্ছে গিয়ে যে নিশাদ ভাই যে জিনিসগুলো বলছে ডেফিনেটলি এগুলো ঠিক আছে। এর পাশাপাশি আরেকটা জিনিস যদি বলি যে আমাদের দেখবেন উদ্যোক্তা যারা সফল উদ্যোক্তা তাদের সাথেও আপনি কথা বলতে যান, একটা কথায় তারা এসে আটকে যাবে, দূর ভাই এই ফাইন্যান্স অ্যাকাউন্ট ভালো লাগে না, এছাড়া অন্য যে কোনো বিষয়ে কথা বলেন। ঠিক আছে, সো দেখা গেল তারা পিপল ম্যানেজমেন্ট খুব হুম। ভালো পারে, তারা মার্কেটিং খুব ভালো পারে, সবকিছু ঠিক আছে, সবকিছু ভালো করেই চলছে, সেলস খুব ভালো করতেছে, কিন্তু কোম্পানি এক সময় ফতুর হয়ে যাচ্ছে কোন জায়গাটায়, কারণ তার ক্যাশ ক্রাইসিস হচ্ছে, সে এক জায়গা থেকে দেখা গেল অনেক টাকা হচ্ছে সে ইনভেস্টমেন্ট পেয়েছে, কিন্তু প্রপারলি সে ওই ফান্ড ম্যানেজমেন্টটা করতে পারে নাই, এবং প্রপার ফান্ড ম্যানেজমেন্টের অভাবে, প্রপার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের অভাবে একসময় কিন্তু সেই সাকসেসফুল স্টার্ট আপটাও 1 বছর, ম্যাক্সিমাম 2 বছরের মাথায় গিয়ে কলাপস করতেছে। সো এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আপনাকে এক্সপার্ট হতে হলে কিছু পড়াশোনা তো করতে হবে। আর একটা হচ্ছে গিয়ে যে আমরা যদি আমাদের মানে হিস্ট্রির দিকে তাকাই বা এখনকার সময় আমরা যদি বলি যে হ্যাঁ আমাদের আলিবাবার ওনার কতদূর পড়ালেখা করেছে, ফেসবুকের ওনার কতদূর পড়ালেখা করেছে, আমরা যদি সেই সব নিয়ে কথা বলি, ভাই সেগুলো তো গ্লোবালি একজন দুইজন, আমরা তো হচ্ছে গিয়ে আমজনতা। তো আমাদেরকে তো কম্পিটিশনে টিকে থাকার জন্য, ফাইট করার জন্য সবকিছু নিয়ে জেনে তারপরে মাঠে নামতে হবে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই ডিফারেন্ট টাইপের ফ্লেভার পাওয়ার জন্য এসিসি এ ডেফিনেটলি একটা ভালো ডিসিশন। আচ্ছা, আমি এটা যেটা অলরাউন্ডার হওয়ার জন্য, তার তার আগে অলরাউন্ডার বলি হতে যেমন, না পারলে কিন্তু উদ্যোক্তা হওয়া যাবে না। হ্যাঁ, সত্য কথা যে তোমাকে আমি যতদূর জানি ওমেন এন্টারপ্রেনারদেরকে ট্রেন আপ করার জন্য তোমাকে কাইন্ড অফ একটা রোল প্লে করতে হয়েছে, এটা সিটি আলো অথবা এরকম কোন একটা অর্গানাইজেশন থেকে। সো তুমি একটু ওইটাতে যদি হাইলাইট করো, মানে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর দরকার না থাকলে তোমাকে কেন ট্রেনার হিসেবে নেওয়া হতো না, ওইটাতে একটু হাইলাইট করো যে তোমার রোলটা কি আমি ছিল। আচ্ছা আমি একটু বলি ওখানে একটু ভাইয়া, মানে আমি একটু কারেকশন করতে চাই, প্লিজ কিছু মনে করবেন না। সেটা হচ্ছে সিটি আলো বেসিক্যালি সিটি ব্যাংকের ওমেন ব্যাংকিং এর যে প্রোডাক্টটা, এটার নাম হচ্ছে সিটি আলো। তো সিটি আলো নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে ওমেন এন্টারপ্রেনারদের জন্য এন্টারপ্রেনারশিপ ম্যানেজমেন্ট কোর্স, সার্টিফিকেশন কোর্স লঞ্চ করেছে। আমি বেসিক্যালি ওই কোর্সের একজন পার্টিসিপেন্ট, আমরা ট্রেনার। ওকে, Okay. ফার্স্ট অফ অল আচ্ছা, সো আমি একজন পার্টিসিপেন্ট, এবং ওইখানে যাওয়ার পরে আমাকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে সেটা হচ্ছে আপনি এখানে কেন আসছেন, এরকম একটা কোশ্চেন ছিল যে আমরা তো আসলে আসছি হিসাব নিকাশ কেমনে করবো এগুলো শিখতে, আপনি কেন আসছেন। তা আমি বলতাম যে আমি আসছি হলো মার্কেটিং শিখতে। তো ডেফিনেটলি ওটা একটা গুড নেটওয়ার্ক আমার জন্য, এবং ওখানে গিয়েও দেখা গিয়েছে যে অনেক এন্টারপ্রেনারদের সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় হয়েছে, যাদের কোম্পানির কাজ এখন আমি করছি। ঠিক আছে, তো এটা ওই জায়গা থেকে একটা বড় তো পাওয়া। তার মানে তোমার নেটওয়ার্কিং করে তুমি ক্লায়েন্ট বানায় আসছো ওখান থেকে, একদিক থেকে তো এক্স্যাক্টলি, ভালোই। এক্স্যাক্টলি, মানে না ওখানে কিছু মার্কেটিং শিখেছি, সেটা তো অ্যাপ্লাই করতে হবে প্র্যাকটিক্যালি, তো আমি সেটা ওখানে করে এসেছি ওদের উপরে অ্যাপ্লাই করে আসছো, যাক ভালো। ওদের উপরে। এবং এটা শুধুমাত্র সিটি আলো না, আমি কিন্তু ব্র্যাক ব্যাংক থেকেও আমি একটা ওমেন এন্টারপ্রেনারশিপের একটা কোর্স করেছি, যেটা বেসিক্যালি ব্র্যাক ব্যাংক স্পন্সর করেছিল। এটা করেছে হচ্ছে ইউএস এর ব্যাপসন কলেজ। আমরা জানি ব্যাপসন কলেজ হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের টপ মোস্ট এন্টারপ্রেনারশিপ ইনস্টিটিউশনের একটা। তো ব্যাপসন কলেজের প্রফেসররা বাংলাদেশে এসে হচ্ছে গিয়ে একটা আমাদের বেশ মানে 4 দিনের এক্সটেন্সিভ একটা কোর্স করিয়েছেন। তো লাকিলি আমি ওইটাতেও পার্টিসিপেট করতে পেরেছিলাম, এটা পুরোটা ব্র্যাক ব্যাংক ফান্ডিং করেছিল। সো সেখানেও আমি কিন্তু একই কাজ করেছি, সেখানেও আমাকে সবাই ওই কোশ্চেনটা করেছিল যে আপনি এখানে কি করতে আসছেন। তো আমি তখন যেটা বলেছিলাম যে মানে একটা হচ্ছে মার্কেটিংটা, আর একটা হচ্ছে গ্লোবাল মার্কেটে কিভাবে নিজের ব্র্যান্ডিংটা করবো, এটা আমার শেখাটা জানাটা খুব বেশি আমার আগ্রহ ছিল। সো আমি এই পয়েন্টগুলো তাদেরকে বলেছি। এবং আরেকটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমি ডকুমেন্ট প্রিপেয়ার করতে পারি, প্রেজেন্টেশন প্রিপেয়ার করতে পারি, কিন্তু ইনভেস্টমেন্টের জন্য যে পিচিং করতে হয় এই কনফিডেন্সটা আমার ছিল না, যেটা আমি ওই ট্রেনিং এ শিখেছিলাম। তো ওখানেও কিন্তু আমি একই কাজ করেছি, ওখানে আমার সাথে বাকি যে পার্টিসিপেন্টরা ছিলেন তাদের ভিতরে কিন্তু অনেকেই এখন আমার ক্লায়েন্ট। ঠিক আছে, So, আচ্ছা, আর অ্যাজ এ ট্রেনার কাজ করার বিষয় যদি বলেন, সেটা হচ্ছে গিয়ে আমি বাংলাদেশ গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে এসিআইপি,
স্কিলস এমপ্লয়মেন্ট ফর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। এখানে ফ্রেশ গ্রাজুয়েটদের বিভিন্ন সেক্টরে ট্রেন্ড আপ করা হয় এবং জব মার্কেটের জন্য প্রিপেয়ার করা হয়। সো ওখানে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং আউটসোর্সিং এর যে কোর্সটা আছে এইটার অলমোস্ট শুরু থেকে এটার সাথে আমি জড়িত। এখানে হচ্ছে গিয়ে কোর্স ডিজাইন করা থেকে শুরু করে কোর্স মডিউল ডেভেলপ করা, এই জায়গাগুলোতে আমি খুব ক্লোজলি কাজ করেছি এসিআইপি এবং বাক্য, বাংলাদেশ যে কল সেন্টার এন্ড আউটসোর্সিং অ্যাসোসিয়েশন যেটা বাক্যর সাথে। তো ওখানে আমি হচ্ছি এসিআইপির এই প্রজেক্ট, এই কোর্সটার জন্য ট্রেইনার এবং একই সাথে অ্যাসেসর। তো এটা এখানে আমাদের আরো অনেক এসিসিএ পিপলরা আছেন যারা এখানে একই সাথে অনেকে ট্রেনার হিসেবে আছেন, অনেকে অ্যাসেসর হিসেবে আছেন। তো ওটাতে কাজ করতে গিয়ে গত বছর এই প্রজেক্টের আওতায় আমরা 8টা ব্যাচে টোটাল 200 গ্রাজুয়েট বের হয়েছে। তো ওইখানটাতে আমি ট্রেনার হিসেবে কাজ করেছি। অনেক মানে ওটা তো বেসিক্যালি আসলে আমরা ট্রেনিং বললে ভুল হয়, আমার কাছে মনে হয় ওটা একটা ওয়ার্কশপ, গ্রুমিং ওয়ার্কশপ, ফ্রেশ গ্রাজুয়েটদের জব মার্কেটের জন্য প্রিপারেশনের একটা ওয়ার্কশপ। তো ওখানে কাজ করা হয়েছে। আর এছাড়া বিভিন্ন কর্পোরেটে বা বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে অ্যাজ এ ট্রেনার আমি কাজ করেছি। আর শুরুর দিকে মানে যখন আমি সিএটি শেষ করলাম তখন সিএটি ট্রেনার ছিলাম। তখন আমি আমাদের যে এখানে যে টিউশন প্রোভাইডার গুলো আছে, বেশ কিছু টিউশন প্রোভাইডারে আমার আমি কন্টিনিউ করেছি, তবে সবচেয়ে বেশি সময় থাকা হয়েছে চার্টার্ড ইউনিভার্সিটি কলেজের সাথে। ওখানে আমি প্রায় 3 বছরের বেশি সময় ফুল টাইম ট্রেনার হিসেবে ছিলাম এবং তারপর পার্ট টাইমও ছিলাম অনেকদিন। তো আমাদের যেটা হয় আর কি এসিসিএ তে, তখন তো আমাদের অ্যাফিলিয়েট অনেক কম ছিল, মেম্বার অনেক কম ছিল। তো যে যে পেপারটা একটু ভালো করে পাশ করতো সে ওই পরের সেশনে ওইটা ট্রেনার হয়ে যেত। তো ওই সব হিসাব করলে মানে ট্রেনিং এর সাথে আসলে সেই এসিসিএ শুরু করার অনেক মানে কিছুদিন পর থেকেই হচ্ছে ট্রেনিং এর সাথে জড়িত। আচ্ছা, আমি শুনে খুব খুশি হলাম যে তুমি মার্কেটিং শিখতে গিয়ে মার্কেটিং যাদের সাথে শিখতে গেছো তাদের উপরে অ্যাপ্লাই করে তাদের কি তোমার ক্লায়েন্ট বানায় আসছো। হ্যাটস অফ টু দ্যাট। বেস্ট এক্সাম্পল অফ অ্যাপ্লিকেশন এসিসিএ স্টুডেন্টদেরকে এটা নিতে বলেন আপনি। আরেকটা ইন্টারেস্টিং সেই কোশ্চেনটা হচ্ছে আমাদের কাছে, সেটা হচ্ছে নিশাতের কাছে করেছে একজন, সেটা হচ্ছে ট্যাক্স ফাঁকি দিয়ে ধরা পড়লে বিজনেসে কতটা নেগেটিভ এফেক্ট পড়বে। সো ট্যাক্স ফাঁকি তো অনেকেই দিতে চায়, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল একটা টেন্ডেন্সি। সো এটা করার নেগেটিভ কনসিকুয়েন্স গুলো কি? এটা আসলে আমাদের ন্যাশনাল টেন্ডেন্সি শুধু না, ট্যাক্স বা ভ্যাট যদি কেউ ফাঁকি দিতে পারে সে কখনো দিবে না, এটা একটা মানে ইন্টারন্যাশনালি টেন্ডেন্সিটা। বাইরের দেশে এটা বোঝা যায় না কেন, কারণ তাদের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ যে উইংটা অনেক স্ট্রং। আমি যদি ট্যাক্স ফাঁকি দেই তাহলে আমি যদি ধরা পড়ি আমার শেষ ক্যারিয়ার পুরোপুরি। এদের অ্যাডমিনিস্ট্রেটিভ উইংটা অনেক স্ট্রং। কেন? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। বাইরের দেশে যদি 100 টাকা ট্যাক্স ইনকাম করতে হয় ফর আ গভর্নমেন্ট, তার কিন্তু 20 থেকে 30 টাকা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টে যায়। হোয়ারএজ আমাদের ক্ষেত্রে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট মাত্র 9.61 টাকা পার 100 টাকা। তো কেন? কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা এখনো অতভাবে গড়ে ওঠে নাই। বাংলাদেশের মানুষ এখনো ট্যাক্স দিতে অভ্যস্ত হয় নাই। ট্যাক্স ফাঁকি দিয়ে ধরা পড়লে বিজনেসে কতটা নেগেটিভ ইফেক্ট পড়বে, আপনার নামে মামলা করে দিলে বিজনেস লাটে উঠবে, তখন আপনাকে দৌড়াতে হবে কোর্টে, আর কোর্ট থেকে আবার বাসায়, আর বিজনেস আর করা লাগবে না। তো আপনার মাথার মধ্যে যদি সবসময় চলতে থাকে যে হ্যাঁ এনবিআর এর সাথে আমার এটা চলতেছে ওটা চলতেছে, হাউ ক্যান ইউ ফোকাস অন ইউর মার্কেটিং, হাউ ক্যান ইউ ফোকাস অন ইউর ফিন্যান্সিং, অ্যান্ড হাউ ক্যান ইউ ফোকাস অন ইউর পিপল ম্যানেজমেন্ট? দেখা যাবে মানুষের সাথে রাগারাগি করে 100 কোটি টাকার কন্ট্রাক্টকে 1 টাকার কন্ট্রাক্ট বানায় ফেলছে। তো ট্যাক্স ফাঁকি দিয়ে ধরা পড়লে বিজনেসের উপর নেগেটিভ ইম্প্যাক্টটা ডিরেক্টের বেশি ইনডিরেক্ট। ভ্যাট ফাঁকি দিলে ইম্প্যাক্টটা ডিরেক্ট হয়, কারণ ভ্যাট ফাঁকি দিলে সরাসরি আপনার নামে মামলা করে দেয়, বিকজ এটা অডিট ভিত্তিক কর। ওকে, থ্যাংক ইউ। মানে নেগেটিভ কনসিকোয়েন্সটা বেশ ভালোই। বাসা টু কোর্ট দৌড়াদৌড়ি করা খুবই মানে ট্রিভিয়াল কোনো ব্যাপার না। তা আমাদের কাছে আরো বেশ কিছু কোশ্চেন এসছে, সো আমাদের নিজেদেরও কিছু আলাপ করার বিষয় ছিল, বাট যেহেতু অনেকগুলো কোশ্চেন আসছে আমি একটু কোশ্চেনগুলো অ্যাড্রেস করি। সো একজন কোশ্চেন করেছে সালেহিন সানিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই কোশ্চেন ইজ দ্যাট হোয়াট অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স শুড উই হ্যাভ টু স্টার্ট এ বিজনেস এন্ড হোয়াট অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট শুড উই মেক ফর দ্য স্টার্টিং আপ? এটা অ্যান্সারটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। There is no hard and fast rule for that. মানে কোনো as long as you feel confident বিজনেসে নামার আগে বিজনেসটা শেখার জন্য যতটুকু কনফিডেন্স
প্রফিটটা গেইন করার জন্য যতটুকু কাজ করা দরকার অতটুকু, সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর, এমনকি 5 বছরও হতে পারে। সো সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস ভ্যারি করবে, আর নিজের লার্নিং ক্যাপাবিলিটি এবং কত তাড়াতাড়ি শিখতে পারছে সেটার উপরে। আর বিজনেসের জন্য কত টাকা দরকার এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। সার্ভিস বিজনেস হলে মার্কেটিং এ টাকা ব্যয় করার মতো টাকা থাকতে হবে, প্লাস যতদিন পর্যন্ত না ক্যাশ ফ্লো আসবে ততদিন অপারেশনাল এক্সপেন্স বা অপেক্সটা চালানোর জন্য একটা ফান্ড নিয়ে শুরু করতে হবে। যদি ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং বিজনেস হয় সেই ক্ষেত্রে ইউজুয়ালি বেশি টাকা দরকার হয়। তো এটা ডিপেন্ড করবে আসলে কি বিজনেসে আপনি নামতে যাচ্ছেন তার উপরে। তো এভাবে কত টাকা দিয়ে শুরু করতে হবে স্পেসিফিক ভাবে বলা যাবে না আনটিল ইউ come up with your business plan with us, then we can work it out and let you know. So it'd be very unprofessional to say amount at this particular point of time. Thank you for that. আরো কিছু কোশ্চেন আসছে, এটা আমি যদি মৌসিনার কাছে যাই। হ্যালো স্যার এন্ড ম্যাম, I have a question that is a leader as a আমি vital একটু আচ্ছা, তুমি কি কিছু বলতে চাচ্ছ আগেরটার ইয়েতে? ভাইটাল রোল ইন আ কোম্পানি। আচ্ছা, লিডার প্লেজ এ ভাইটাল রোল ইন আ কোশ্চেনের উত্তরটা আমি দেই, বিকজ একটা what is most important thing a leader should focus on as he starts a startup. So যেহেতু তুমি সিইও হিসাবে কাজ করছো ডি ক্যাম্পেট লিমিটেডে, মৌসিনা তুমি তো এটার অ্যানসারটা একটু দাও যে অ্যাজ এ লিডারের রোলটা কি হওয়া উচিত? লিডার আসলে আমরা ওই জায়গাটা দেখতে হবে, মানে খুব থিওরিটিক্যালি লিডার আমরা কাকে বলি সেই ব্যাপারগুলোতে ফোকাস করতে হবে। সো আমি যদি আমার প্র্যাকটিক্যাল ইয়ে থেকে দেখি, সবসময় যে ব্যাপারগুলো আমাকে খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে গিয়ে যে আমাকে ফিউচার প্রেডিক্ট করা, মানে ফিউচার প্রেডিকশন বলতে আমার ক্যাশ, আমার বিজনেসের প্রেডিকশন, যে বিজনেসটা আসলে কোন দিকে যাচ্ছে, আমি যেভাবে ফোরকাস্ট করেছিলাম বছরের শুরুতে, যেভাবে বাজেট করেছিলাম সেভাবে হচ্ছে নাকি অন্যদিকে হচ্ছে। সো এটা একটা। সেকেন্ড হচ্ছে কি আমার সাথে যারা কাজ করছে তারা আমার সাথে কাজ করে হ্যাপি কিনা, এই হ্যাপিনেসটা কিন্তু খুব জরুরি কাজের জায়গায়। সো ওটা দেখতে হবে। তাদের এইখানে ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, তাদের লার্নিং অপরচুনিটি কি হচ্ছে, কারণ আমি যদি তাদের যদি কোনো লার্নিং অপরচুনিটি না থাকে তাদের ক্যারিয়ারের গ্রোথ হবে না। মানে কখনো একজন লিডারের এটা করা উচিত না যে আমি ওকে শেখাবো না যে ও শিখে অন্য কোম্পানিতে চলে যাবে, যে যাবার সে এমনিতেই যাবে। বরঞ্চ আমি যদি তাকে না শিখাই, তাকে যদি আমি গ্রুমিং করে উপরে না তুলে নিয়ে আসি, তাহলে কিন্তু আমার পেইন কখনো কমবে না। সো একজন লিডার হিসেবে সবসময় টিমকে, মানে টিম আপ করতে হবে, তাকে শেখাতে হবে, তার লার্নিং, তাকে তার ক্যারিয়ারে ফোকাস করতে হবে, তার হচ্ছে গিয়ে তার ক্যারিয়ার পাথটা তাকে দেখাতে হবে, তাকে ভিশনারি করে তুলতে হবে। সো এটা একটা জরুরি দিক। তারপরে হচ্ছে গিয়ে মানে একজন লিডারকে কি করতে হয়, লাইক ওই যে ফ্যামিলিতে আমাদের প্যারেন্টসরা যেরকম যে কোনো ধরনের দুর্যোগ আসুক না কেন, মানে সবাইকে যেটা শেড দিয়ে রাখে, একজন লিডারকে কিন্তু সেটা সেইভাবে থাকতে হবে তার টিমকে। এবং আমার কাছে মোস্টলি যেটা মনে হয়, বিশেষ করে সার্ভিস ইন্ডাস্ট্রি বলি, প্রোডাকশন যেটাই বলি না কেন, যদি কখনো আমার টিম ম্যানেজমেন্ট কলাপস করে, আমি যত ভালো মার্কেটিং এ করি না কেন, যত ভালো ইয়ে করি না কেন, আমার সেলস থাকলেও আমি সাপ্লাই দিতে পারবো না, সেটা সার্ভিস হোক আর সেটা যে কোনো টাইপের গুডস হোক। সো এই জায়গাগুলোতে ফোকাস হতে হবে। তারপরে হচ্ছে কি যে কোনো টাইপের প্রবলেম আসলে পরে সেই প্রবলেমগুলো কত দ্রুত শুধুমাত্র নিজের মতো করে সলিউশন না করে টিমকে অ্যালাইন করে কিভাবে সলিউশন করা যায়, এই জায়গাটা অনেক বেশি জরুরি। যেমন এই যে আমরা এখন একটা টাফ টাইম পার করছি, কোভিড-19। সো একজন লিডার হিসেবে আমি হুট করে কিছু একটা ডিসিশন নিয়ে নেব। তুমি যেহেতু কোভিড-19 এর কথা তুলেছই, হ্যাঁ, সো কোভিড-19 রিলেটেড আমার একটা কোশ্চেন ছিল এবং আমাদের অডিয়েন্স থেকেও একটা কোশ্চেন এসেছে। একটা কোশ্চেন ছিল যে, আমি একটু কোশ্চেনটা দেখাই সবাইকে। বেস্ট টাইম ফর স্টার্টআপ ইজ জাস্ট আফটার দি মার্কেট রিসেশন, ইজ দিস এ মিথ কিনা? সো আমাদের একটা রিসেশনে আমরা ঢুকতে যাচ্ছি, সো এর পরপরই স্টার্টআপের জন্য কোভিড-19 এর একটা টাইম কিনা? আরো কিছু কোশ্চেনগুলো আমরা একবারে নিয়ে যদি দেখি তাহলে তুমি একবারে এটা অ্যান্সার করতে পারবা। হ্যাঁ, সো দ্যাট ইজ সামথিং। আমার যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গিয়ে, অনেক বড় কোম্পানিও এখন কিন্তু কলাপস করার অবস্থায় আছে এবং তাদেরকে, আমি স্টার্টআপের কথা বলছি না, যারা একটা সাইজেবল কোম্পানি, তোমার ক্লায়েন্ট বেজের মধ্যে আমি জানি যে এরকম কোম্পানিও আছে। সো তারা আসলে সার্ভাইভ করার জন্য কি করতে পারে এই মুহূর্তে? এখানে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট বা অ্যাজ এ ডি টেম্পেট লিমিটেড যে কনসালটেন্সি ফার্ম, আমরা কি ভ্যালু অ্যাড করতে পারি? হ্যাঁ, বা আমরা অ্যাজ এ কোম্পানি বা অ্যাজ এ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, আমরা এসিসিআর অ্যাজ এ হোল, এই যে ওদের ফায়ার ফাইটিং মুডে চলে যেতে হবে,
সেখানে আমরা কি রোল প্লে করছি? আমরা তো অলরেডি জানি তাদের খরচ করার টাকা নেই, আবার আমাদেরকে এইচসিসি এদেরকে টাকা দিয়ে কেন নিবে তারা? সো এই মানে ওভারঅল এই জিনিসটা একটু আনসার করো কোভিড-19 এর কথা যখন তুলেছি। আচ্ছা, ওভারঅল যেটা হয়েছে যে আপনাকে তো এইখানে এখন বিজনেস অ্যাডভাইজার হিসেবে রোল প্লে করতে হবে, যে কি কি জায়গায় তাকে কাজ করতে হবে। যেমন ধরেন যে তার যে প্রোডাকশন বেস যে কোম্পানিগুলো, যে প্রোডাক্ট গুলো অলরেডি সে তৈরি করে রেখেছে, সেগুলো এখন স্টোরে পড়ে আছে। সো স্টোরে এখন কি আমাদের একটা হোল্ডিং কস্ট হচ্ছে। সো এইটাকে কিভাবে মিনিমাইজ করা যায়, কিংবা এখনো তো আসলে প্রোডাক্ট মানে অনেকে হয়তো দেখা গিয়েছে যে আগে অফলাইনে সেল করতো, তাকে অনলাইনে যাওয়ার জন্য অ্যাডভাইস করতে হবে, ওই জায়গাটায় তাদেরকে সাপোর্ট দিতে হবে। আবার দেখা গিয়েছে যে অনেকের এই যে ফ্যাক্টরি গুলো বন্ধ, তো কিভাবে তার যে ওয়ার্কাররা তাদের সাথে কিভাবে নেগোসিয়েশনটা করবে, মানে হুট করে ফ্যাক্টরি অফ তো হচ্ছে আমার ওয়ার্কারদের আমি স্যালারি দিব না, এরকম মুডে যেন না যায়। তাদের সাথে বসে কথা বলে, যে যেটা বললাম যে টিমকে অ্যালাইন করাটা অনেক বেশি জরুরি। তাদের দিক থেকেও অনেক সিদ্ধান্ত, অনেক ভালো ভালো সাজেশন কিন্তু আসতে পারে। তো ওই জায়গাটায় আমরা রোল প্লে করেছি। তারপরে ফাইন্যান্সিং এর বিষয়টা যদি বলি, আমরা যেমন হচ্ছে গিয়ে আমাদের যারা ক্লায়েন্ট কোম্পানি আছে তারা কিভাবে ফাইন্যান্স পেতে পারে, কারণ এখন গভর্নমেন্ট অনেকগুলো প্রণোদনা প্যাকেজ দিয়েছে। তো এটার ভিতরে তার জন্য বেস্ট সুইটেবল কোনটা, কোনটা তার জন্য বেস্ট ম্যাচ করবে, সেটা পাওয়ার জন্য তাকে এখন কি কি স্টেপ নিতে হবে, কিভাবে ওইখানে পেপারস গুলো প্রসেস করতে হবে, সেই জায়গাটাও কিন্তু আমরা কাজ করছি। আবার অনেকে দেখা গিয়েছে যে শুধুমাত্র যে বিজনেস অ্যাডভাইজারি করছে তা কিন্তু না, অনেক সময় কিন্তু মেন্টালি সাপোর্ট দেয়া। যেমন রিসেন্টলি আমার এক ক্লায়েন্ট আমাদেরকে বলতেছে যে ঠিক মতো তো স্টাফদেরই স্যালারি দিতে পারছি না, আপনাদের কিভাবে কি পেমেন্ট করবো বুঝতে পারছি না। আমি তাকে বলেছি যে আপনার ঠিক আছে, পেমেন্ট এখন দিতে হবে না, আপনি পরে দিয়েন, কিন্তু বিজনেসটা আগে ভালো করেন। আপনি বলেন কি কি প্রবলেম হচ্ছে, আমার সাথে শেয়ার করেন আমাদের সাথে, আমরা দেখি এটাকে ভালো কোনো দিকে নেওয়া যায় কিনা। তো আমরা কিন্তু যে কোনো জায়গাতেই তাকে অ্যাটলিস্ট পুরোটা হয়তো তাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারছি না, কিন্তু সাজেশন দিতে পারি। যেমন ওই যে বললাম যে সে অফলাইনে সেল করতে, সে এখন অনলাইনে যেতে পারে। কিংবা এখন তো ই কমার্সের মানে বেশ ভালো একটা মানে সুযোগ তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে গিয়ে যে যে কোনো চ্যালেঞ্জে কিন্তু নতুন করে অপরচুনিটি তৈরি করে, কিছু না কিছু অপরচুনিটি তৈরি করবে। আজকে যেমন একটা রিপোর্ট দেখছিলাম যে জুম হচ্ছে গিয়ে আমেরিকার বেশ বড় বড় কিছু এয়ারলাইন কোম্পানির থেকেও এখন বড়, তার বিজনেস ভ্যালুয়েশন এখন অনেক বেশি। তো 6 মাস আগেও কিন্তু আমরা জুমকে ওইভাবে চিনতাম না, রাইট? এখন কিন্তু জুম ছাড়া আমাদের প্রায় চলে না বললেই চলে। সো জুমের জন্য কিন্তু জুম তার কি করেছে, জুম তার অপরচুনিটি তৈরি করেছে। তো এরকম যেসব স্টার্ট আপ চিন্তা করছে যে আমাদের এখন যে প্রবলেম গুলো আমরা ফেস করছি, এই প্রবলেম গুলো হচ্ছে তারা অপরচুনিটি তৈরি করবে। যেমন আমি যদি বলি যে বাংলাদেশ সরকারও কিন্তু বেশ কিছু ইনিশিয়েটিভ হাতে নিয়েছে, কল ফর ন্যাশন, তারপরে আমি কদিন আগে আরো কয়েকটা কম্পিটিশন দেখলাম যে কোভিডে আমরা যে ক্রাইসিস গুলো ফেস করতেছি আমাদের সাপ্লাই চেইনে, তারপরে আমাদের ডিস্ট্রিবিউশনে, আমাদের সেলসে, বিভিন্ন সেক্টরে অনেক আইডিয়া তারা চেয়েছে। তো আমাদের স্টার্ট আপ গুলো কিন্তু এখানে আইডিয়া দিয়ে সে তার মতো করে বিজনেস অপরচুনিটি তৈরি করতে পারে। তো এইটা আসলে ফিক্স করে বলা যাবে না, এই পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে যে আপনি সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করতেছেন। এটা কারো কেউ হয়তো এটাকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করে অপরচুনিটি তৈরি করবে, আর কেউ হচ্ছে গিয়ে হয়তো ঠিকভাবে ম্যানেজ করতে না পারার জন্য কলাপস করে বসবে। এবং সেটা শুধুমাত্র স্টার্ট আপ না, সেটা বড় কোম্পানির ক্ষেত্রেও হতে পারে, মিড সাইজের যে কারোর জন্য সেটা হতে পারে। আচ্ছা, তো আমি এইটা রিলেটেড একটু নিশাতের কাছে যাব যে প্রণোদনা প্যাকেজের কথা মৌসিমা বলল, এই প্রণোদনা প্যাকেজ অ্যাভেল করার ক্ষেত্রে আমরা অ্যাকাউন্টেন্টরা কি অ্যাজ এ কনসালটেন্ট হেল্প করতে পারি স্টার্টআপ গুলোকে? অবভিয়াসলি, কারণ হচ্ছে আমি এখানে একটা লিমিটেশনস বলি আগে। লিমিটেশনস হচ্ছে যে মহসিনা ম্যাডাম যেটা বললেন যে আমাদের বিজনেস গুলো, স্টার্টআপ গুলো যখনই ব্যাংক অ্যাকাউন্ট খুলে না, তারা যখনই বিন খুলে না, তারা যখনই টিন ওপেন করে না, তখন কি হয়, সরকারের খাতায় কিন্তু তাদের নাম থাকে না। এখন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, এই এই যে প্রণোদনা প্যাকেজ গুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু সবই গোজ থ্রো ব্যাংক। আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি ব্যাংকের সাথে ভালো রিলেশনশিপ না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাকে 1 টাকাও তারা দিবে না। বিকজ তাদেরকে বলাই আছে যে ভালো কাস্টমারকে দিবা তুমি টাকাটা, বিকজ তোমার টাকা ফেরত আসতে হবে, এনপিএল হওয়া যাবে না। অ্যাকাউন্টেন্টরা এখানে কি করতে পারে, বিজনেস মডেলিংটা করে দিতে পারে। দে ক্যান ডু দি ফরকাস্টিং। আমরা ফরকাস্টিংটা করে
দিতে পারি, আমরা তাদেরকে বোঝাতে পারি যে আমার স্টার্টআপটা কেন লোন পাওয়ার জন্য উপযোগী, এটা ভালোভাবে যেন আমি প্রেজেন্ট করতে পারি। এটা একটা অ্যাকাউন্টেন্টের কাজ, টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রজেকশন করা এবং এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা। এটা একটু কমপ্লিমেন্ট এভাবে আমরা তাদেরকে ভ্যালু একটা করতে। নিশাত, সেটা হচ্ছে তুমি যেহেতু ইএফ ফান্ড নিয়ে বললা যে এখন তো আসলে সবাই অনেকেই ফোকাস করছে অ্যাগ্রো বেসড বিজনেসে, কারণ সবাই জানে যে অ্যাগ্রো এমন একটা বিজনেস, রেসেশন হোক যাই হোক মানুষ খাবার খাবেই, মানুষ হচ্ছে গিয়ে ধরো ডেইরি প্রোডাক্টস কিনবেই। সো অ্যাগ্রোতে অনেকে এখন খুব ইন্টারেস্ট দেখাচ্ছে যে এই বিজনেসটা বোধহয় এমন একটা বিজনেস যেটা কোভিড-19 নিউ জেনারেশনের অনেক উদ্যোক্তাকে আমরা পেয়েছি। তো ওই ইএফ ফান্ডটা কিভাবে অ্যাভেল করতে পারে একটা নতুন যারা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে মানে বিজনেস করছে, তারা যদি চায় যে সরকারের এই ফান্ডটা তারা অ্যাভেল করে এই বিজনেসটাকে গ্রো করবে, তারা ওইটা কিভাবে কি করতে হয় একটু হাইলাইট করবে। ওইটা যদি আমি নিতে চাই তাহলে আমার লাগবে, আমার যে উদ্যোক্তা, প্রথম কথা হচ্ছে লিমিটেড কোম্পানি হতে হবে। প্রাইভেট লিমিটেড হোক, পাবলিক লিমিটেড হোক, লিমিটেড কোম্পানি হতে হবে। এখানে একটা লিমিটেশন দেখেন, আপনার পার্টনারশিপকে কিন্তু টাকা দেওয়া হবে না। ওয়াই? কারণ হচ্ছে পার্টনারশিপের কোনো আর্টিফিশিয়াল যে ইয়েটা থাকে সেটা নেই, তার আর্টিফিশিয়াল কোনো এক্সিস্টেন্স নেই। আচ্ছা, বেস্ট টাইম ফর স্টার্টআপ ইজ জাস্ট আফটার আ মার্কেট রেসেশন, না এটা আসলে তেমন একটা ঠিক না। কারণ আমার প্রোডাক্ট যদি লাক্সারিয়াস প্রোডাক্ট হয় তাহলে কিন্তু যে কোনো সময় ওর ডিমান্ড ফল করতে পারে। হাউএভার যদি কোনো একটা নেসেসিটি নিয়ে থাকি আমি, তাহলে কিন্তু ওই যে যেমন আপনি বললেন যে অ্যাগ্রো বিজনেসের কথা, যদি কোনো একটা নেসেসিটি নিয়ে থাকি সেটা যে কোনো সময়ই জিনিসটা সলভ করা যায়। যেমন আমরা কিন্তু দেখি আমাদের যে মানে গার্ডিয়ানরা বা আমরা কিন্তু ফ্রেশ ফুডের দিকে খুব ভালো মতো ঢুকে যাচ্ছি। তো অ্যাগ্রো বিজনেস গুলা টু কোপ আপ উইথ দিস সিচুয়েশন তারা কিন্তু হোম ডেলিভারি চালু করছে। দিস ইজ হাউ কোম্পানি শুড অ্যাডপ্ট, যে আমার এখানে অপরচুনিটি আছে, বিহাইন্ড এভরি ক্রাইসিস দেয়ার ইজ অপরচুনিটি। এখন ইএফ ফান্ডের ব্যাপারটা হচ্ছে লিমিটেড কোম্পানি, তার পরিচালকদের সব ট্যাক্স ক্লিয়ার থাকতে হবে, তার বিন থাকলে থাকলো, না থাকলে না থাকলো। বিনটা এখন পর্যন্ত বাধ্যতামূলক করে নাই, বিকজ এটা একটা ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, এর উপরে বিন চাপায় নাই এখন। এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা রিপোর্ট রেডি করতে হবে, ফিজিবিলিটি স্টাডি, যে এই প্রজেক্টটা। আচ্ছা, আমি একটু তোমাকে থামাই, কারণ হচ্ছে কি একজন কোশ্চেন করেছিল এইচসিসিএফ কেন পড়াশোনা করব, আমরা উদ্যোক্তা হলে পড়াশোনা, এই যে একটা রিপোর্ট ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট বানাতে হবে, যেটা না হলে ফান্ড পাওয়া যাবে না, এটা কে বানাবে? এইচসিসি এরা থাকলে এটা ইজিলি বানিয়ে ফেলতে পারবে। এই টাইপের এই টেকনিক্যাল নলেজ গুলোই কিন্তু ফান্ড আনতে হেল্প করে। তাহলে এইচসিসিএফ বললে যে ফান্ড আনা, গভর্নমেন্টের লোন পাওয়া, কমপ্লায়েন্স মেইনটেইন করা, ফোরকাস্টিং করা, রিস্ক ম্যানেজমেন্ট করা, যে ধরনের ইকুইপড হবে একটা জেনারেল এডুকেশনের লোকজন সেভাবে হবে না। সো বললাম না যে আপনার অলরাউন্ডার, একটা এসিসিএ অ্যাফিলিয়েট বা একটা প্রফেশনাল লেভেল স্টুডেন্ট, সে কিন্তু অলমোস্ট একটা অলরাউন্ডার হয়ে যায়। তো উদ্যোক্তা হিসাবে কিন্তু আমরা অলরাউন্ডারদেরকেই খুঁজি। গভর্নমেন্টের দিকে যদি তাকাই তারা কিন্তু অলরাউন্ডারদেরকেই খুঁজে, বিকজ সেখানে আমার এডুকেশনের একটা বিবরণ কিন্তু দিতে হয়। এরপরে আমার প্রজেক্টটার আইআরআর 15% কিনা এটা দেখাইতে হয়। 15% না হলে আমাকে টাকা দিবে না, এবং টাকা কিন্তু পুরোটা দিবে না। দিস ইজ ইকুইটি সাপোর্ট, এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড ইকুইটি সাপোর্ট। এখানে আপনাকে কোনো সুদ দিতে হবে না, নো ইন্টারেস্ট। এর জন্য আপনি যে প্রজেকশনটা করবেন, আপনার টোটাল প্রজেক্টের ভ্যালু এর 49% কিনবে বাংলাদেশ ব্যাংক থ্রু ডেজিগনেটেড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, এবং এর 4 বছরের মধ্যে ওই 49%-এর 25% আপনাকে বাই ব্যাক করতে হবে। আচ্ছা, এরপরে বাকি 4 বছরে বাকি 25% বাই ব্যাক করতে হবে। তো 8 বছর পরে ওই কোম্পানিটা আপনার ফুললি মালিকানায় চলে আসবে। রাইট, থ্যাংক ইউ। কজ যারা এগ্রি বিজনেস করে সরকারি ফান্ডের জন্য অ্যাপ্লাই করবে, তোমার এই যে তুমি যেটাকে আমরা বলি চেকলিস্ট, যে চেকলিস্টটা দিলা, এটা হয়তো তাদের কাজে লাগবে এগ্রো বিজনেসে যারা আছে। এবং আরেকটা জিনিস তুমি টাচ করো নাই, সেটা হচ্ছে গিয়ে অ্যামাউন্ট অফ ল্যান্ড একসাথে কতটুকু থাকতে হবে সেটাও এখানে ডিফাইন করা আছে। এক জায়গা দিয়ে বোধহয় 1 একরের মতো জমি থাকা লাগবে, তাই না? মিনিমাম, হ্যাঁ, মিনিমাম 1 একর জমি থাকা লাগবে। সেটা হচ্ছে গিয়ে সেটার মালিকানা থাকতে হবে হচ্ছে ওনারের। লিস্ট প্রপার্টিতে কোনো ধরনের মানে ইএফ ফান্ড বা গভর্নমেন্টের লোন নেওয়া যাবে না। আচ্ছা, বেস্ট টাইপ অফ বিজনেস আফটার দিস প্যান্ডেমিক কি হতে পারে? কয়েকটা জিনিস তো ক্লিয়ার, অ্যাগ্রো নিয়ে আমরা আলাপ করেছি, ই কমার্স নিয়ে মৌসিনা বললো, এখন যেহেতু হচ্ছে সবাই অনলাইনে পারচেজ করবে, বাইরে ঘোরাফেরা,
এর বাইরে কি কোনো বিজনেস কারো মাথায় আসে যেটা প্যান্ডেমিকের পরে মানে আরেকটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস, এটা ছাড়া মানে অন্য অ্যাগ্রো ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ই কমার্স, এর বাইরে কি কিছু মাথায় আছে নাকি? মোবাইল ফিনান্সিয়াল পেমেন্ট সার্ভিস, এমএফএস। এমএফএস তো হ্যাঁ, এটা আমরা দেখতে পাচ্ছি গতকালকেরই নিউজ, নগদ আর রবি মিলে তারা প্রায় 5 কোটি রবির যে কাস্টমার আছে তারা অটোমেটিক নগদের কাস্টমার হয়ে যাবে। তার মানে হচ্ছে এমএফএস এর পেনেট্রেশন এখন অনেক বাড়ছে। তাছাড়া এই যে গভর্নমেন্ট একটা যেটা 2500 টাকা করে হচ্ছে গরিব মানুষকে পার মান্থে দিবে 2 মাস ধরে, এবং এইটা কিন্তু প্রায় 50 লক্ষ ফ্যামিলিকে দিবে। 50 লক্ষ অ্যাকাউন্ট, মানে যার অ্যাকাউন্ট ছিল না তারাও কিন্তু এখন এমএফএস সার্ভিসের মধ্যে ঢুকে যাচ্ছে। তো সব মিলে এমএফএস এর একটা বড় বুস্ট হতে যাচ্ছে, দেয়ার ইজ নো ডাউট। তাহলে কিছুটা আইডিয়া 3 টাইপের বিজনেস, বাট ছোটখাটো যারা শুরু করতে চায় তারা কি করতে পারে? এমএফএস তো বড় ব্যাপার। নেসেসিটি যেসব প্রোডাক্টের আমাদের অর্থনৈতিক মন্দা হলেও আমাদের সবসময় যেগুলো লাগবে সেই সব প্রোডাক্টের বিজনেস করে। এমন কোন প্রোডাক্টের বিজনেস করেন না যেগুলো ছাড়াও মানুষের চলে। রাইট, এটা একটা ভালো বুদ্ধি। সো সেটা একটু চিন্তা করে বের করতে হবে যেটা ছাড়া। এডুকেশনটাকে আমরা কোন দিকে ফেলবো একটু মজা করে জিজ্ঞেস করি। এই যে এইসিসি এর পড়া, এডুকেশনটা মাস্ট বি, এডুকেশনটার অনলাইন ভার্সন থাকতে হবে। রাইট, সো সব এডুকেশনের একটা অনলাইন ভার্সন থাকতে হবে। সো অনলাইন এডুকেশনের সাথে আমরা যত তাড়াতাড়ি পারি আমাদেরকে যদি অ্যাডাপ্ট করে ফেলি আমরা পিছিয়ে যাব না। আমরা যদি বলি না প্যান্ডেমিক ঠিক হয়ে যাবে, অনলাইন অফলাইনেই আমরা আগের মতো ক্লাসে ব্যাক করব, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই কবে ব্যাক করব। সো নিজের লাইফ থেকে ইনভেস্ট করার কোনো মানে হয় না। এই টাইম তো আর ফেরত পাবে না। আর এই টাইমে স্কিল ডেভেলপমেন্ট করার অনেক সুযোগ থাকে, বাসায় তো বসে থাকি। রাইট, আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমরা আমাদের আরেকটা টপিক ছিল ইনোভেশন। আমি তো আমার ইনসাইট দেই, অনেকে ইনোভেশন বলতে মনে করে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করা যেটা এখনো এক্সিস্ট করে না। বাট ইনোভেশন বলতে শুধু প্রোডাক্ট সার্ভিস ডিজাইন করা তো আছেই, তার সাথে হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল, সেটার ইনোভেশন হতে পারে। কাস্টমার এক্সপেরিয়েন্সের ইনোভেশন হতে পারে। আগে মানুষ একটা এক্সপেরিয়েন্স এভাবে, যেমন আমি যদি বলি একটা অ্যাকাউন্টেন্সি সার্ভিস, আগের ট্র্যাডিশনাল যে ফার্মগুলো, অ্যাকাউন্টেন্সি ফার্মগুলো, আমি দুইটাই রিপ্রেজেন্ট করি, ট্র্যাডিশনাল অ্যান্ড নন ট্র্যাডিশনাল, কারণ আমি যেহেতু একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ফার্মের ডিরেক্টর, আবার একই সাথে ডাইনামিক কনসালটেন্সি ফার্মেরও ডিরেক্টর। তো আগে মানুষ একভাবে জিনিসটা এক্সপেরিয়েন্সটা নিত, কাস্টমার সার্ভিস জিনিসটা ওখানে ছিল না, যেটা এখন ব্যাংকে, যেমন সোনালী ব্যাংকে যা ছিল, নতুন ব্যাংকগুলোতে ডিফারেন্ট লেভেলের কাস্টমার সার্ভিস পাচ্ছে, কাস্টমার এক্সপেরিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে। সো অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেও আগে খালি ভ্যাট ট্যাক্স রিটার্ন সাবমিট করে দিব, একটা অ্যাকাউন্টস প্রিপেয়ার করে দিব বা অডিট করাই দিব, এর বাইরে তেমন কোনো সার্ভিস ছিল না। কিন্তু আমরা কনসালটেন্টরাও কিন্তু এখন কাস্টমার এক্সপেরিয়েন্সে একটা চেঞ্জ আনছি। আমরা বলি ভাই আপনার মার্কেটিং এর রিপোর্টটা নিয়ে আসেন তো, যে ওইটাতেও দেখি কোনো ভ্যালু অ্যাড করে দিতে পারি, যে আপনার স্লো মুভিং প্রোডাক্ট কোনটা, আপনার ফাস্ট মুভিং প্রোডাক্ট কোনটা, ওইটা আইডেন্টিফাই করে দিই আপনাকে। রাইট, আপনি আসেন তো, আপনার আপনি স্টার্টআপ, আপনি ফাইন্যান্স রেজ করবেন, আপনাকে আমি তাহলে একটা ইনভেস্টমেন্ট পিচ ডেক বানাই দিচ্ছি, যেটা 1 পেজের মধ্যে, বা একটা বিজনেস ক্যানভাস বানাই দিই, যেটা দিয়ে আপনি 1 পেজের মধ্যে আপনার বিজনেসটাকে পিচ করতে পারবেন। এত মোটা একটা বিজনেস প্ল্যান নিয়ে আপনার যেতে হবে না, বা আপনাকে একটা প্রেজেন্টেশন রেডি করে দিই, বা আপনি যখন ফাইন্যান্স নিয়ে কথা বলবেন আপনাকে আমি হচ্ছে একটা বেসিক ভ্যালুয়েশন করে দেই, এবং সেটার বেসিসটাও আপনাকে এক্সপ্লেইন করে দেই, যাতে আপনি ফাইন্যান্সের কোশ্চেনগুলো ডিফেন্ড করতে পারেন, বা কম্পিটিটর নিয়ে। সো এই যে কাস্টমার এক্সপেরিয়েন্সটা বাড়ানো কিন্তু এক ধরনের ইনোভেশন। সো সেই দিক থেকে ডিটেম্পেটের সিইও হিসাবে তুমি তোমার ক্লায়েন্টদের অ্যাকাউন্টিং সার্ভিসের বাইরে এমন কি কাস্টমার এক্সপেরিয়েন্স অফার করতেছো যেটা তারা আগে অ্যাকাউন্টেন্সি ফার্ম থেকে ট্র্যাডিশনাল পায়নি? সবসময় আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে গিয়ে বিপিআর, যেটাকে আমরা বলি বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। এটা আমরা সবসময় যে এটা মানে স্টার্টআপ গুলোতেও বলি, এবং বিশেষ করে মিড লেভেল বা লার্জ এন্টারপ্রাইজ যারা আমাদের ক্লায়েন্ট, তাদেরকে আমরা এই জায়গাটা সবসময় ফোকাস করি, যে কোনো কিছু, যে কোনো নিউ টেকনোলজি অ্যাডাপশন এবং বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এ। কারণ যখনই এটা করতে গিয়ে আমরা কি করি, শুরুতে আমরা অপারেশনাল প্রসেস অডিট করি, যেখানে ফিনান্সিয়াল, নন ফিনান্সিয়াল প্রসেসের বিভিন্ন জায়গাগুলো আসে। সেখানে গিয়ে কিন্তু আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং, যে শুধু বইয়ে পড়েছি তা কিন্তু না, ওখানে গিয়ে কিন্তু আমাদের সেই অ্যাক্টিভিটি বেস কস্টিং করতে হয়। প্রত্যেকটা স্টেপে কোম্পানির খরচগুলো কি এবং সেটা কোম্পানির জন্য কতটুকু ভ্যালু অ্যাড করছে সেটা ফাইন্ড আউট করতে হয়, এবং সেটা এই ভ্যালুটা অ্যাড করলে কোম্পানির আসলে গ্রোথটা কতটুকু হচ্ছে, এটাকে রাখবে কি রাখবে না, এখানে কিন্তু ডিসিশনের অনেক ব্যাপার থাকে। তো বিপিআরটা হচ্ছে কি আমাদের মোস্টলি হাইলাইটেড সার্ভিস,
যেটা বিশেষ করে লার্জ এন্টারপ্রাইজ বা মিড সাইজ কোম্পানিগুলো এটা খুব পছন্দ করে, যে কোন জায়গাটায় তারা ফাইন টিউন করলে পরে, কোন জায়গাটায় আরো বেশি তারা ফোকাস করলে পরে তাদের গ্রোথটা আরো ভালো হবে। শুধু সবসময় যে শুধুমাত্র কস্ট কাটিং করেই কোম্পানির গ্রোথ ভালো করা যায় তা কিন্তু না। আমরা কস্ট কাটিং না, কস্ট মিনিমাইজেশন বা কস্ট এফিশিয়েন্ট তৈরি করা। তো কস্টটাকে এফিশিয়েন্টলি খরচ করতে হবে, শুধু কস্ট কাট করলেই হবে না। কারণ আমাদের ট্রেডিশনাল চিন্তা ভাবনা ছিল ঠিক আছে আমার 5 জন লোক কাজ করতো, এখন 3 জন করবে, কস্ট কাটিং হয়ে গেল, দুজনের স্যালারি সেভ হয়ে গেল। আগে এটা হতো, এখন থেকে এটা হবে না, আগে ওই ফ্যাসিলিটি দেওয়া হতো, এটা হবে না, সেইভাবে কস্ট কাটিং নো, কস্ট এফিশিয়েন্ট হতে হবে। তো ওই জায়গাটায় ডিটেলবার্গ সবসময় ফোকাস করে তার ক্লায়েন্টদেরকে। সোজা কথা যে আমরা পুরো বিজনেসটাকে কিভাবে রি-ইঞ্জিনিয়ারিং করা যায় সেই জায়গাটায় আমরা কাজ করি। আমি একটা লাস্ট কোশ্চেন নিব, সেটা হচ্ছে ইন্টারেস্টিং কোশ্চেনটা। আচ্ছা, যতদূর শুনেছি এইচসিসি কোর্সটা মার্কেটিং এ ততটা কভার করে না যতটা কভার করে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট। উদ্যোক্তা হিসাবে একটা দিক দুর্বল থেকে কোনো উদ্যোক্তারই কাম্য নয়। এখন মার্কেটিং শেখার জন্য কোনো মার্কেটিং এ বিবিএ বা এমবিএ থাকা জরুরি কিনা এন্ড মার্কেটিং। আচ্ছা, আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছি তোমাকে। আমি দিচ্ছি কারণ হচ্ছে তোমার এখনো ভুল ধারণা, তুমি হয়তো এইচসিসি এর ফুল সিলেবাসটা দেখোনি। আমি পার্সোনালি 2টা পেপার পড়াই, একটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যান্ড বিজনেস, আর একটা হচ্ছে এসবিএল স্ট্র্যাটেজিক বিজনেস লিডার, এবং দুইটা সাবজেক্টের মধ্যেই প্রচুর পরিমাণে মার্কেটিং ভর্তি আছে। তো তুমি যখন ওই পেপারগুলো কমপ্লিট করবা, আমার ধারণা তোমার ধারণাটা পাল্টে যাবে। এবং আমি যখন পড়াই তখন আমি কিন্তু ফিল্ড লেভেলের অ্যাসাইনমেন্টও করাই। সো যাতে একটা এইচসিসি কখনো বলতে না পারে যে আমি মার্কেটিং জানি না। মার্কেটিং না জানলে এইচসিসি হওয়া যাবে না। কারণ হচ্ছে গিয়ে এখন কিন্তু অ্যাকাউন্টেন্টের রোল প্রফেশনাল, এখন তুমি তো আর কেরানি হবা না, তুমি তো আর ক্লার্ক হচ্ছ না, তুমি হচ্ছে একটা স্ট্র্যাটেজিক লেভেল প্রফেশনাল হবা। আর স্ট্র্যাটেজিক লেভেল প্রফেশনালদের সব বিজনেস ফাংশন সম্পর্কে ভালো নলেজ থাকতে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, কমপ্লায়েন্স তো জানতেই হবে। আজকাল মার্কেটিং না জানলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হওয়া যায় না। কারণ হচ্ছে গিয়ে তুমি যদি নাই জানো একটা কোম্পানির প্রোডাক্ট লাইন কি, তাদের ইউএসপি কি, তাদের টার্গেট কাস্টমার কত, তাদের মার্কেট সাইজ কত, মার্কেটের ট্রেন্ড কোনটা চলছে, কম্পিটিটর কারা, তুমি কিভাবে তাকে ভ্যালু অ্যাড করে দিবে অ্যাজ এ স্ট্র্যাটেজিক প্রফেশনাল। সো তোমাকে মার্কেটিং জানতেই হবে, এবং সেটা জানার জন্য এইচসিসি এর এসবিএল এবং অ্যাকাউন্টেন্ট বিজনেসের প্রচুর টপিক আছে। এরপরে যদি তারপরে তুমি হ্যান্ডসন কিছু শিখতে চাও, তোমার জন্য অ্যাডভাইস হচ্ছে প্রথম থেকেই ছোটখাটো বিজনেসের সাথে তুমি এনগেজড হও। তাহলে হচ্ছে গিয়ে তুমি যে কোনো বিজনেসে, তুমি যদি ফাইন্যান্সিয়াল সার্ভিসও দেখো, তুমি যদি অ্যাকাউন্টিংটাও করো অ্যাজ এ অডিট ফার্ম বা বিপিও ফার্মে, তুমি বোঝার চেষ্টা করো ওদের আসলে কাস্টমার কি, আমি যে অ্যাকাউন্টস, আমি যে বিলগুলো দিচ্ছি, এই বিলগুলো কারা রিসিভ করছে, রেভিনিউ স্ট্রিমটা কাদের কাছ থেকে আসছে। তুমি যদি ওইটাও ভালো করে নোটিস করো, তাহলে কিন্তু একটা মার্কেটিং সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। সো এটা শিখতেই হবে। সেটা ফাইন্যান্সের কাজ করে তো কিছুটা শেখাই যায়, এইচসিসি এর সিলেবাস দিয়ে অনেকটা কভার হবে, জাস্ট স্টিক টু দ্যাট, দ্যাটস ইট। আর লাস্টে আরো কিছু আছে যে একজন কোশ্চেন করেছে আগামী বছরগুলোতে ব্যবসা চাকরির জন্য সিএ এবং এইচসিসি এদের চাহিদা কেমন থাকবে। মহসিনা, এইচসিসি এদের চাহিদা নিয়ে কি তুমি ওরিড? না, আমি আসলে প্রফেশনাল কোনো কোর্স নিয়েই ওরিড না, কারণ প্রফেশনালিজম এটা ডিফারেন্ট জিনিস। সো আমাদের যদি আমি শুধু মানে যেহেতু আমি নিজে এসিসিএ করেছি, আমি এসিসিএ এর কথাই যদি বলি, যে মোস্ট ডাইনামিক সিলেবাস, প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, যে কোনো টাইপের প্রবলেম আসছে সেই প্রবলেম গুলোকে অ্যাডপশন করছে। সো আমার মনে হয় না, যেমন আমাদের যদি 10 বছর আগের এসএসসি এর সিলেবাস দেখি, এখনকার সিলেবাস কিন্তু সেম না। সো এটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছে ওয়ার্ল্ডের ডিমান্ডের সাথে। সো এই আমরা এই প্যান্ডামিকের কথা বলি বা যে কোনো ক্রাইসিসের কথাই বলি না কেন, সব জায়গায় ডিজিটাল ফরমেশন হচ্ছে। এসএসসিও কিন্তু আগে কি ছিল, পেপার বেস এক্সাম, এখন কিন্তু অলমোস্ট সব কম্পিউটার বেস হয়ে যাচ্ছে। তো যে কোনো কিছুতেই, এবং অনেক নতুন নতুন টপিক ইনক্লুড হচ্ছে, নতুন পেপার এখানে এক্সচেঞ্জ হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে প্রফেশনাল কোর্স অলওয়েজ প্রফেশনাল, সেখানে সিলেবাস যেভাবে মানে ডাইনামিকলি চেঞ্জ হয়, আমি এদের ক্যারিয়ার নিয়ে মোটেও ওরিড না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, শুধুমাত্র পড়ে পাশ করে গেলেই হবে না, ওটা ভিতরে ধারণ করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে আছে আমি যখন P3 করি, বিজনেস অ্যানালাইসিস করতে গিয়ে আমি
একটা ওই যে অনলাইনে কিছু লেকচার নিয়েছিলাম, তখন ওই যে এলএসবিএফ এর বেশ কিছু অনলাইন লেকচার পাওয়া যেত। তো আমরা তো বাংলাদেশে বসে তখন ওই পি লেভেলের লেকচার গুলো অনলাইন থেকে কেউ একজন পারচেস করে সবাই মিলে করতাম। তো তখন আমি ট্রেনারটার নাম ভুলে গিয়েছি, একটা কথা বলেছিল যে ব্যবসাটা বুঝতে হবে আগে, বিজনেস অ্যানালাইসিস করতে হলে আগে ব্যবসাটা বুঝতে হবে, সে যে কোনো টাইপের ব্যবসা হোক, সে একজন মানে রাস্তায় যে কোনো হকার হোক কিংবা বড় মানে বিজনেস ম্যান হোক, যেই হোক না কেন ব্যবসাটা বুঝতে হবে। তো ওটা আমার মাথায় ঢুকে গিয়েছিল, আমি কিন্তু স্টিল ওটা প্র্যাকটিস করি। আমি যখন কোনো উবারে চড়ি, আমি ড্রাইভারের সাথে কথা বলি যে উনি দিনে কটা ট্রিপ দিচ্ছে, কোন সময়টা ওনার পিক আওয়ার, কোন সময়টা ওনার অফ পিক, উনি কিভাবে বুঝছে, আমি ওনার স্টাইলটা বোঝার চেষ্টা করি। আমি যখন কোনো চায়ের দোকানে চা খাই, ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি ওনার সাথে কথা বলার, যে ঠিক উনি কি বুঝে কখন কোন আইটেমটাকে প্রিজার্ভ করতেছে। এবং সেটা আমাদের এখন বিভিন্ন রকমের যে অত্যাধুনিক বিভিন্ন সুন্দর সুন্দর ডেকোরেশন করে যে চায়ের দোকানগুলো হচ্ছে, শুধুমাত্র সেটা না, টং দোকানে যখন চা খাই আমি চেষ্টা করি, যদি সেটা আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স হয় ওই টং দোকানটা, কথা বলতে যে ঠিক কয়টার সময় উনি শুরু করে, উনি কিভাবে বুঝে যে কখন হচ্ছে ওনার এখানে লোক আসবে, কারণ আগে থেকে তো ওটা ওনাকে জ্বালিয়ে রাখতে হবে। তো উনি হয়তো পড়াশোনা করেনি, কিন্তু ব্যবসা করতে করতে ওনার কিন্তু কিছু অ্যানালাইসিস আছে, সেটা আমি নেয়ার চেষ্টা করি। তো এই ইনসাইটস গুলো কিন্তু আসছে হচ্ছে ওই বিজনেস অ্যানালাইসিস করতে দিয়ে। তো শুধুমাত্র প্রফেশনাল কোর্সের ডিগ্রিটা নিলে হবে না, ওটা ধারণ করতে হবে, এটা খুব জরুরি। আর আমাদের এখানে যেটা দেখা গিয়েছে যে এসিসিএ বলি বা অন্য যে কোনো প্রফেশনাল কোর্সে মেজরিটি দেখা যায় কি, সবাই বলে যে জবের পাশাপাশি পড়া আসলে হয় না, অনেক চাপ থাকে, পড়ার সময় পাওয়া যায় না। তো ছেলেপেলেরা কাজ করে না, কাজ না করে তারা বলে যে একবারে পাশ করে জবে ঢুকবো। এই জায়গায় তারা দুইটা প্রবলেম ক্রিয়েট করে। একটা হচ্ছে গিয়ে যখন তারা পাশ করে জব মার্কেটে যায়, তখন প্র্যাকটিক্যাল লাইফের তারা কিছু জানে না, এটা হচ্ছে গিয়ে প্রথম প্রবলেম। তো যেহেতু তাকে তখন একটা জব পেতেই হবে, সে যা তা রকমের রেমুনারেশনে একটা জবে সে রাজি হয়ে যায়। এইটার সুযোগটা নেয় এমপ্লয়াররা। এমপ্লয়াররা তখন কি করে, তখন ধরেন একজন একটা বা দুইটা পেপার বাকি, কোনো ফাইনালিস্ট বা কোনো পার্ট কোয়ালিফাইড কিন্তু এক্সপেরিয়েন্স ওই পজিশনের জন্য যখন সেও কম্পিটিশন করে, তার মার্কেট ভ্যালুটা কমানো হয়। বলা হয় আরে ভাই কি বলেন, আপনার অ্যাফিলিয়েট পাচ্ছি আমরা এত টাকায়, আপনি কেন এত ডিমান্ড করেন, আপনি তো এখনো কোয়ালিফাই করেন নাই। তো এই জায়গাটা কিন্তু তারা কি করতেছে, সুযোগ নিচ্ছে। তো একই সাথে কাজ না করে নিজের প্রফেশনের মার্কেট ভ্যালুটা নিজেরাই নষ্ট করতেছে, আর একটা হচ্ছে নিজের ক্যারিয়ার তো ব্লক করছি। তো আমি সবসময় বলি আমার জুনিয়রদেরকে, সবসময় বলি বা আমি যখন পড়েছি আমার সাথে যারা ছিল সবসময় বলতাম যে তোমরা কাজ করো, সেটা যাই হোক না কেন, সেটা অডিট ফার্মে হোক, সেটা কোনো অ্যাডভাইজারি ফার্মে হোক, কোনো কর্পোরেটে হোক, কিছুটা রিলেটেড হলেও তোমরা কাজ করো তাহলে। এবং আমার কাছে যেটা মনে হয়, কারণ হ্যাঁ শুরুর দিকে ওই যে বললাম যে আমি নিজেও তো ফেল করছি, টাইম অ্যাডজাস্টমেন্টটা ভালো ছিল না, কিন্তু যদি একবার অ্যাডজাস্ট করে নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে আরো অনেক বেশি, বিশেষ করে আমাদের সি লেভেলের পেপার গুলোতে, স্ট্র্যাটেজিক লেভেলের যে কোনো পেপার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে কেসগুলো স্টাডি করতে কিন্তু আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয়, যেটা ওই যে শুধুমাত্র বইয়ের ইয়ে মানে কেস সলভ করে হয় না। তো আমি সবসময় বলি যে কাজ করো। এবং এইটা যারা স্টার্ট আপ করতে চায় আইডিয়া নিয়ে, যাদের অনেক আইডিয়া আছে, তাদেরকেও আমি বলি যে স্টুডেন্ট থাকা অবস্থায় অ্যাটলিস্ট কিছুদিন কাজ করে কিছু এক্সপেরিয়েন্স নিয়ে সবকিছুর ওভারঅল, শুধু অ্যাকাউন্টিং ফিনান্সের না, একটা বিজনেস প্রসেসকে ভালো করে বুঝে, বিজনেসের অপারেশনটা ভালো করে বুঝে দেন তার স্টার্ট আপ এর জার্নিটা শুরু করা উচিত, তাহলে তার কলাপস করার পসিবিলিটি অনেক লো থাকে। থ্যাংক ইউ মহসিনা। একজন কোশ্চেন করেছিল কি কি সফট স্কিল, আশা করি পেয়ে গেছো। একটা তো হচ্ছে পিপল ম্যানেজমেন্ট তোমার জানতে হবে, একটা বললো হচ্ছে গিয়ে তোমাকে অবশ্যই বিজনেস মডেলটা বুঝতে হবে। তুমি একটা চায়ের দোকানে খেতে গেল, ও কত টাকার রেভিনিউ, ওর কস্ট কত হতে পারে, ওর কোন টাইমটাতে কাস্টমার বেশি আসে, কাস্টমার অন্য চায়ের দোকানে না গিয়ে ওর কাছে কেন আসছে, এই যে একটা অবজারভেশনের একটা স্কিলস থাকতে হবে। তুমি একটা রিটেল শপে ঢুকে তার বিজনেস মডেল, তার ফাইন্যান্স কিভাবে রাখে, এই যে অবজারভেশন, এটাও কিন্তু একটা সফট স্কিলস। এবং সেটা যদি গ্রো করো তাহলে কিন্তু তুমি একটা ভালো ব্যবসায়ী হতে পারবে। খালি অ্যাকাউন্টস ফাইন্যান্স নিয়ে পড়ে থাকলে হবে না, মানুষের সাথে মিশতে হবে, ব্যবসার মডেল বুঝতে হবে, ছোট হোক বড় হোক সবকিছু। তো আশা করি তুমি এটা অ্যান্সার পেয়ে গেছো। অনেক রাত হয়ে গেছে, ধন্যবাদ আমার প্যানেলদের, এবং অনেকগুলো এটা একটা লাইভলি ডিসকাশন ছিল।
আশা করি ফিউচারে আমরা এরকম আরো এইসিসি স্টুডেন্টসদের এনলাইটেন করার জন্য আরো এরকম প্রোগ্রাম নিয়ে আসবো এড বেস প্রফেশনালস এর পক্ষ থেকে। ধন্যবাদ মহসিনা মুন্না ACCI, ধন্যবাদ নিশাত কাদের ITP অ্যান্ড ACCI অ্যাফিলিয়েট। আশা করি মানে তোমাদের যে ইনসাইট শেয়ার করেছো এটা সবার জন্য খুবই খুবই ইয়ে হবে। আমাদের আরো অনেক কোশ্চেন আসছে, সেই কোশ্চেনস গুলো আমরা যেটা করব, আমরা পরে এক সময় আবার লাইভে আসবো, ওগুলো অ্যাড্রেস করবো। সো আমাদের এডবেস প্রফেশনালস এর পেজে যদি আপনারা থাকেন, ফলো করেন, তাহলে সেটা অ্যান্সার পেয়ে যাবেন কোনো একটা সময়। থ্যাংক ইউ। আমাদের ওয়েবিসোড গুলো নেক্সট ওয়েবিসোডটা ঈদের পর থেকে কন্টিনিউ হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের যে ওয়েবিসোড চলছে, আজকে সেকেন্ড ওয়েবিসোড ছিল। এটা হচ্ছে প্যান্ডেমিক সিচুয়েশনে যেহেতু আমরা আমাদের ইনসাইট গুলো ফিজিক্যালি দিতে পারছি না ICCI কমিউনিটিতে, সেজন্য আমরা অনলাইনে এসে দিচ্ছি এবং এটা কন্টিনিউ করবো ঈদের পর থেকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।